প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনারা অনেক আগে থেকে জানেন যে আজকে একটা আড্ডা হবে, আনকাভার্ড লাইভ আড্ডা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান উইথ থিম। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখানে যারা যারা উপস্থিত আছি, মামুনুর রশিদ, আফজাল হোসেন, মুস্তাফা সরোয়ার ফারুকী, হাসান মাসুদ, নুসরাত ইমরোজ তিশা, মারিয়া নূর, তাসনিয়া ফারিন। তা আমরা আজকে একটু খোলামেলা আড্ডা দেবো। আমাদের সবাই আমরা জানি যে আমাদের লেডিস এন্ড জেন্টলম্যান আমাদের জি5 এ চলছে মহা সমারোহে এবং অনেক দর্শক জনপ্রিয়তা অর্জন করেছে এপার বাংলা ওপার বাংলা তথা সারা বিশ্বে যেখানে যেখানে বাঙালিরা আছেন, পৃথিবীর অনেকগুলো দেশেই জি5 দেখা যাচ্ছে এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। লেডিস এন্ড জেন্টলম্যান এবং সবার ভালোবাসা নিয়ে আমাদের এই যে ওটিটি প্ল্যাটফর্মের যে যাত্রা এগিয়ে চলছে এবং সেখানে মোস্তফা সরোয়ার ফারুকী, উনি এটি তার প্রথম কাজ ওটিটি চ্যানেলে এবং আমরা তাকে ধন্যবাদ জানাই যে এরকম একটি কাজ আমাদের দর্শকদের জন্য উনি উপহার দিলেন, প্রথম কাজটাই। এবং ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আরো অনেক ভালো ভালো কাজ পাবো। তা সেক্ষেত্রে আমরা যদি এক এক করে যদি যারা এখানে আজকে আমরা আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন সবার সঙ্গে যদি আমরা একটু আলোচনা করি, একটু আড্ডা দেই বা এই অভিজ্ঞতার কথা একটু যদি জানি, আমি প্রথমেই আমি মোস্তফা স্যার ফারুকীকে একটু কানেক্টেড হতে বলছি। হ্যালো চঞ্চল ভাই, আমি একা কানেক্টেড হইনি। মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে বোনাস হিসেবে নুসরাত ইমরোজ তিশা চলে আসছে। ফারুকী ভাইয়ের সঙ্গে ফারুকী আমার বড় ভাই এবং আমি কি চঞ্চল, আমি সবসময় বলি যে আপনার বিনয় কিন্তু শিক্ষণীয়, যে আপনি বয়সে আমার বড় হয়ে যে আমাকে বড় ভাই বলেন। চঞ্চল ভাইয়ের বড় ভাই মোস্তফা সরোয়ার ফারুকী, আর আমার বড় ভাই চঞ্চল চৌধুরী। এটা মোটামুটি একটা এখন ফার্স্টে ঈদ মোবারক। ঈদ মোবারক চঞ্চল ভাই। ঈদ মোবারক। সেটা আমি ভাবছিলাম যে ফারুকী ভাই তিশা সহই হচ্ছে আমরা, যেহেতু আজকের এই আড্ডাটা আনুষ্ঠানিকভাবে কিছুই না, কারণ আমি প্রথমে ভাবছিলাম যে একটা প্রশ্ন করব যে এটা কি ফর্মাল কোনো আড্ডা নাকি ইনফর্মাল। যদি ফর্মাল হয় তাহলে পর আমার দুইটা কথা আছে, আর ইনফর্মাল হলে কোনো কথা নাই। কারণ এখানে যারা যারা উপস্থিত আছেন বা এক এক করে কানেক্টেড হবেন, মামুনুর রশিদ আমার গুরু, আমার অভিনয়ের হাতে খড়ি মামুনুর রশিদের কাছে। আফজাল ভাই আমাদের লিজেন্ডারি অ্যাক্টর বাংলাদেশে, সে সঙ্গে চিত্রশিল্পী, সে সঙ্গে উনি লেখক এবং কি বলবো মানে এইরকম শক্তিমান একজন অভিনেতা। সত্যি কথা, আমাদের সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তো এখন অভিনয় করেন না, যে কারণে আমার ওনাদের প্রতি যেরকম শ্রদ্ধা আছে সেরকম অভিমানও আছে যে আপনারা কেন অভিনয়টা কন্টিনিউ করছেন না, হয়তো বা সেই মানের কাজ হয়তো হচ্ছে না বিধায় বা মাঝে মধ্যে হয় না, বা আমরা অনেক সময় ছিটকে পড়ি আমাদের রেগুলার যে জার্নি সেখান থেকে, যে কারণে অনেকে বিচ্ছিন্ন হয়ে যান। আর মোস্তফা সরোয়ার ফারুকী তো উনি আছেনই আমাদের বড় ভাই হিসাবে, সেই শুরু থেকে আমার একদম ক্যারিয়ারের শুরুতে যদি আমি চিন্তা করি, সেই গ্রামীণ ফোনের বিজ্ঞাপন, সেখান থেকে আবার শেষ কাজের সঙ্গে আমি রয়েছি লেডিস এন্ড জেন্টলম্যান, এবং কিভাবে আছি এটার ব্যাখ্যা ওনাকে দিতে হবে। হাসান ভাই আছেন, চমৎকার একজন অভিনেতা। আর তিশার কথা কি বলবো, তিশার সঙ্গে আমার যে কোয়ার্টিস্ট হিসাবে এত বছরের মানে কাজের অভিজ্ঞতা। মারিয়া নূরকে আমরা চিনি, সে একই সঙ্গে অনেক কাজ করেন। এখানে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। তাসনিয়া ফারিন, এর সম্পর্কে আর কি বলবো, মানে প্রধান যে চরিত্রে তাসনিয়া ফারিন অসাধারণ অভিনয় করেছেন। এখন আমরা এক এক করে যদি সবার কাছ থেকে একটু করে যদি অভিজ্ঞতা শুনি, যেমন আমি মামুন ভাইকে একটু কানেক্ট করতে বলছি। মামুন ভাই, মামুন ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক মামুন ভাই, এর সঙ্গে একটু আফজাল ভাইকে একটু দেখি আমরা। আফজাল ভাই সম্ভবত একটু লাইনে প্রবলেম হচ্ছে, উনি আবার ঢোকার চেষ্টা করছেন। তাহলে আমরা এক এক করে সবার সঙ্গে একটু করে কথা বলি। যেমন মামুন ভাই, আপনি তো মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের সঙ্গে বেশ কিছু কাজ করেছেন, আগেও কাজ করেছেন, সিনেমাতে করেছেন। তা এটা লেডিস এন্ড জেন্টলম্যান হচ্ছে ওনার ওটিটি প্ল্যাটফর্মের প্রথম কাজ এবং অসাধারণ মানে কাজ হয়েছে, জনপ্রিয়তা অর্জন করেছে, মানে সমস্ত বাঙালির কাছে খুব গ্রহণযোগ্য এবং খুব চমৎকার একটি ওয়েব সিরিজ হিসাবে তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আফজাল ভাই এসছেন, আফজাল ভাইয়ের কথা আমি কিছু, আফজাল ভাই আমি সরি, আমাকে মাফ করে দেবেন, কারণ কোনো ফর্মাল কথাবার্তা বলার, আপনাদের সামনে বলে আপনাদেরকে মানে অসম্মান করা বা যোগ্যতার কমতি দেওয়া, এটা আমার কাছে আমার সম্ভব না। আপনারা থাকলে আপনারাই বলবেন, যাতে আমি জোর করে আর কি আমাকে অনুরোধে আর কি ঢেকে গেলানো হয়েছে, এর পেছনে অনেক ষড়যন্ত্র আছে। আমি বলেছিলাম যে আফজাল ভাই যেখানে থাকবেন, মামুন ভাই থাকবেন, এগুলো সব ষড়যন্ত্র হচ্ছে ফারুকী ভাই। এনিওয়ে, আমরা এক এক করে সবার কাছ থেকে একটু অভিজ্ঞতার কথা শুনি। ভাই যদি একটু বলেন যে এই লেডিস এন্ড জেন্টলম্যানে আপনার মানে প্রিয় দৃশ্য
যদি একটু বলেন যে এহ, কোন দৃশ্যটি আপনার সবচেয়ে ভালো লেগেছে, একটু যদি বলেন দর্শকদের। আমার কথা বলছো? জি 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 মামুন আমাকে ভাই। আমাকে প্রশ্ন করছো? জি জি জি। আচ্ছা, লেডিস আপনি এইভাবে আপনি- এ কি হলো? কোথাও একটা আপনার শব্দ টেকনিক্যাল আমরা প্রবলেম শুনতে হচ্ছে। পাচ্ছি তো। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার ঠিক আছে। আসলে এরকম একটি কাজ, মানে সর্বোপরি 4 ঘন্টা ধরে কাজটি চলে। 4 ঘন্টা প্রত্যেকটার একটা বিরতি দিয়ে দিয়ে কোনটা যে শ্রেষ্ঠ দৃশ্য এটা বলা মুশকিল। অন্তত পক্ষে আমি টোটালি কনফিউজ যে কোনটা রেখে কোনটার কথা বলবো। অনেক চমৎকার চমৎকার দৃশ্য আছে। তো আমার সাথে ফারুকের যেটা কথা হয়েছিল যে আমার চরিত্রটা সম্ভবত এখানে সবচেয়ে ছোট এবং মানে নির্বাক চরিত্র বলতে বলা চলে। 6টা কি আফজল 7টি আসসালামু সংলাপ আলাইকুম। আছে। ফাঁকে আপনাকে একটা সালাম দিন। আফজল ভাই দেখতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, দেখতে ওকে, পাচ্ছি, ইয়া। দেখতে পাচ্ছি। মোহাম্মদ ইসমাইল বলেন, জি। হ্যাঁ, তো আমাকে যেটা কয়েকবার আমাকে বলেছে এবং যখন রিহার্সেল হয় এই ফিল্মটার তখনও বলেছে যে নাটকটি আপনার চরিত্রটি নির্বাক এবং মাত্র কয়েকটি সংলাপ আছে। আহ চরিত্রটি পাওয়ার পরে কিন্তু আমি খুবই উৎফুল্ল হয়েছি, আনন্দিত হয়েছি এই কারণে যে আমি তো প্রথমত বিশ্বাস করি, তোমরা জানো, যে নো ক্যারেক্টার ইজ এ মাইনর ক্যারেক্টার, অনলি দি মাইনর অ্যাক্টরস। হুম হুম। আমাদের গুরুদেব মহাদেব স্টানিস্লাভস্কির কথা যে কোনো চরিত্রই ছোট চরিত্র না এবং মঞ্চের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি তাৎপর্যপূর্ণভাবে কেউ হেঁটে যেতে পারে সেটাই অভিনয়, সেটাই অভিনেতার কাজ। তা আমাকে যেভাবে ব্রিফ করা হয়েছিল এটা আমার খুব কাজে লেগেছে। তুমি নিশ্চয়ই স্মরণ করতে পারো যে আমরা যখন মনপুরা ছবিতে অভিনয় করি তখন জি জি। বোধহয় 12 থেকে 13 বার ডিরেক্টর আমাদের সাথে বসেছেন। হুম হুম। এইখানেও ফিল্মের আগে এবং এর আগে যে ফিল্মটা করেছিলাম শনিবার বিকেল, সেখানে 12টা রিহার্সেল হয়েছিল এবং একটা শুটিং, ওয়ান শট ফিল্ম ছিল সেটা। তো এই যে রিহার্সেল প্রক্রিয়াটা, ফিল্মে যখন আমরা রিহার্সেল প্রক্রিয়াটা করি তখন কিন্তু এটা খুব কাজে লাগে এবং অ্যাক্টর বুঝতে পারে যে তাকে ডিরেক্টর কিভাবে ব্যবহার করতে চায় এবং আহ, যেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিং, সাইলেন্ট অ্যাক্টিং এবং সাইলেন্স যে শক্তি, যেটা তুমি দেখেছো যে আমরা যখন নাটক করি তখন বারবার আমি চেষ্টা করি যে একটা নাট্য মুহূর্ত সৃষ্টি করা এবং নাট্য মুহূর্ত অনেক সময় একটা সাইলেন্সের মধ্য দিয়ে নাট্য মুহূর্তগুলো তৈরি হয়। তো সেই নাট্য মুহূর্তগুলো তৈরি করার একটা প্রচেষ্টা আমার মধ্যে ছিল এবং কত কত কম, মানে নিজেকে প্রস্তুত করার জন্য একটা দীর্ঘ সময় নেব, কিন্তু যখন আমি শট দেব, আমি যখন একটি শটে কনসেন্ট্রেট করব তখন যেন মনে না হয় যে আমি কোনো আয়াস দিচ্ছি, কোনো প্রয়াস দিচ্ছি, কোনো জোর করছি, এটা যেন মনে না হয়। ভাই, এটা যদি যাই হোক, স্বতঃস্ফূর্ত, হ্যাঁ বলো। জি আপনার এই মানে আমরা আপনার প্রস্তুতি মানে অভিনয়ের প্রস্তুতি নিয়েও যে কথাগুলো শুনলাম, এটা হ্যাঁ, আসলে জানি না সবারই আসলে এটা শোনা উচিত, বিশেষ করে আমরা যারা অভিনয়ের সঙ্গে আছি, যে একটি চরিত্র নির্মাণ থেকে শুরু করে কি কিভাবে করতে হয়। তা যাই হোক, আমরা আবার আবার আপনার কাছে একটু পরে আবার আসবো। এবার আচ্ছা, একটু একটা আফজাল ভাইয়ের। একটা শোনো, একটা সমস্যা আছে, আমি এখন টাঙ্গাইলে। জি জি হ্যাঁ, জি। আমি ও আপনি ঢাকা আসার চেষ্টা করছি। আমি জি জি। অবশ্যই ওদের কথা শুনবো। আমাকে দ্রুত আরেকবার দিও, আমি আচ্ছা। তোমাদের কাছ থেকে বিদায় নেব। জি 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 ওকে। জি জি মামুন ভাই। আফজাল ভাইকে আমি আসলে কিভাবে বলবো আমি জানি না। আহ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আফজাল ভাইয়ের সঙ্গে কয়েকদিন আগে আহ, আমি ওনাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ওনার জন্মদিনে। তারপর আফজাল ভাই আমাকে ফোন করলেন, ফোন করে কিছু কথা বললেন এবং সবসময় আমার কাজ দেখে উনি আমাকে কখনো ফোন করেন, কখনো টেক্সট করেন। যাই হোক, কিন্তু আমি আমি একটা অভিযোগই আফজাল ভাইয়ের প্রতি আমার, যে আপনারা আসলে অভিনয় নেই কেন, আপনাদেরকে আমরা নিয়মিত পাই না কেন, যদিও সেটা আমাদেরই ব্যর্থতা। কিন্তু তারপরেও আমার মনে হয় যে এই যে একটি কাজ লেডিস এন্ড জেন্টলম্যান দেখার পর
আমি আফজাল ভাইয়ের অভিনয় দেখে, মামুন ভাইয়ের অভিনয় দেখে আমি মানে সত্যি কথা বিমোহিত। এবং আফজাল ভাই এই আন্ডারটোনে এখন যে অ্যাক্টিং গুলো উনি করলেন, চরিত্রটাকে কিভাবে কতটা শক্তিশালী করে তুলেছেন ওনার অভিনয় দিয়ে, এটা যারা দর্শক যারা দেখছেন বা দেখেছেন বা দেখবেন সবাই বুঝতে পারবেন। আফজাল ভাইকে আমি একটু রিকোয়েস্ট করব যে আপনার কোন একটি প্রিয় দৃশ্য, সেই দৃশ্য নিয়ে আপনি যদি কিছু কথা বলেন, এবং এই একই সাথে যদি আবার এই অভিনয়ের প্রস্তুতির জন্য, বিশেষ করে যে এই চরিত্রের জন্য কি কি করেছিলেন, যেটা আপনাদের কাছ থেকে আমরা আসলে দিক নির্দেশনাটা পেতে চাই, সেই সঙ্গে আমাদের দর্শকরা একটু জানুক যে আসলে কাজগুলো কিভাবে হয়। আফজাল ভাই। ধন্যবাদ চঞ্চল। সবার সঙ্গে এই ছোট পর্দায় ভাগ ভাগ করে অনেকদিন পর আবার দেখা হলো। লেডিস এন্ড জেন্টলম্যান, যখন সাড়ম্বরে মানুষের সামনে এসে হাজির হলো, আমার দুর্ভাগ্য হচ্ছে কি আমার ব্যক্তি জীবনে কিছু সংকটের কারণে আমি ঠিক ওই আনন্দের সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে মোটেও যুক্ত হতে পারিনি। কিন্তু একেবারে বিচ্ছিন্ন থাকলেও বাইরের যে সারা শোরগোলটা সেটা আমার ঘরের মধ্যে এসে পৌঁছছিল। কিন্তু আজকে দুঃখের খবর হচ্ছে এই যে ওই সারা, ওই শোরগোল যত উচ্চ স্বরে, আজকে এই কথার আয়োজন যেটা, সেটা কাউকে আমি সেরকম জোরে শুনতে পাচ্ছি না। মনে হচ্ছে যে প্রত্যেকে গলার স্বর যন্ত্র অর্ধেক করে দিয়েছে। যাই হোক, চঞ্চল নিজে যখন অভিনয় করো, নিশ্চয়ই জানো যে কোনো অভিনয় শিল্পীর সবচাইতে মনে বড় ক্ষুধা হচ্ছে চরিত্রের, এবং ওর চাইতে আগ্রহ, ক্ষুধা, আকাঙ্ক্ষা আর কিছুর প্রতি কোনো শিল্পী থাকতে পারে না, হয় না। তো সুতরাং কেউ যদি কখনো বলে যে আপনি অভিনয় করেন না কেন, আপনাকে দেখি না, এখান দিয়ে শুনে ওখান দিয়ে বার করে দিই, কারণ এটা বৃহৎ ইতিহাস, এগুলো কোথাও আলোচনা করা যায় না, এগুলো শুধু প্রশ্নের জন্য প্রশ্ন করা হয়। লেডিস এন্ড জেন্টলম্যান, পুরো এখনো পর্যন্ত আমি খুব দুঃখের সঙ্গে বলি যে আমার দেখা হয়নি, দেখতে পারিনি, কারণ মা অসুস্থ, যার জন্য এই পরিবেশটা বাসার মধ্যে একেবারেই নেই। কিন্তু আমি যা বলছি যে সারাক্ষণ কোনো না কোনো ভাবে এসে পৌঁছাচ্ছে যে এটি কত ভাবে মানুষ পছন্দ করছে, এবং আমার খুব ভালো লাগছে যে আমার যে ব্যক্তিগত ভালো লেগেছিল বিভিন্ন অভিনেতাকে যারা আজকে এখানে উপস্থিত আছেন। আমি মামুন ভাই তো একজন মুক্ত ভরা ব্যক্তিত্ব, কিন্তু এই চরিত্রে তাকে মনে হয়েছে দ্বিতীয় কোনো অভিনেতা আর এরকম ভাবে পেতাম কিনা সন্দেহ। তাসনিয়া ফারিন, আমি সেই পয়লার দিন থেকেই আসলে একে বলছিলাম, ফারুককে বলছিলাম যে আমি ওকে দেখিনি কোনোদিন, কিন্তু এই চরিত্রটা পড়বার পর মনে হয়েছে এই মেয়েটা ও, এবং সবাই বলছে যে হ্যাঁ, ওই চরিত্রটাকে সবাই বিশ্বাস করেছে, তার অভিনয়টা এতটাই আসলে শক্তিশালী। সাবিলা, মানে আমি সিম্পলি, আমার মনে হয়নি যে সে কোথাও কোনো অভিনয় করেছে। মিজু কিংবা সাবিলার যে স্বামী, প্রত্যেকেই মানে এই 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 সিরিজটার প্রত্যেকটি চরিত্র এতটা সজীব এবং এতটা শক্তিশালী, এতটা টানে, সাম্প্রতিককালে কোনো কোনো দেখার বিষয়ে বাইরের হয়তো কোনো কোনো বিষয় আমার মনে হচ্ছে, কিন্তু লেডিস এন্ড জেন্টলম্যানের আগে কোনো সিরিজ আমার এরকম মনে হয়নি যে প্রত্যেককেই দরকারি, প্রত্যেককে আলাদা এবং প্রত্যেকে বিশেষ। পার্থ, এমনকি প্রত্যেকে যাকে দেখা গেছে অল্প সময়ের জন্য হলেও আলাদা একটা টান তার রয়েছে, এবং এটা বোধ করি কারণ একটাই, আমরা আসলে শুনে থাকি যে ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ, কিন্তু আমরা দেখি কম, আমাদের দেখার সুযোগটা হয় কম। আর প্রত্যেকের একটা সংকট রয়েছে, আমরা তো প্রত্যেকে আসলে স্ট্রাগল করছি টিকে থাকার জন্য, এবং টিকে থাকার জন্য দুর্বল বিষয়টাকে আমরা সবচেয়ে আগে গ্রহণ করি। আমরা মনে করি যে একটা শব্দ ব্যবহার করি, খুব খারাপ শব্দ, অশ্লীল শব্দ মনে হয় আমার কাছে, যে কোনটা মানুষ খাবে। এই খাওয়া এবং আহার খুঁজতে এবং আহারের যোগান দিতে প্রত্যেকে আমরা নিঃশেষ হয়েছি, অন্তত
আমরা দেখেছি যে এখনো মঞ্চটা বেঁচে আছে, কিন্তু সিনেমা এবং টেলিভিশন এই খাওয়ার ধাক্কায় নিঃশেষ হয়ে গেছে। আমি বিশ্বাস করি যে লেডিস এন্ড জেন্টলম্যান, যে ধারা সৃষ্টি করলো এবং যে আশার সঞ্চারটা করলো, প্রত্যেকের কর্তব্য, যারা শিল্পীরা উপস্থিত আছেন, যারা দেখছেন, যারা বানান, নির্মাণ করেন, লেখেন, যে মানুষ যখন এর প্রত্যেকটি অংশ মনে প্রাণে গ্রহণ করে, বিশ্লেষণ করে, তখন মানুষকে অতটা, দর্শককে অতটা অসম্পূর্ণ ভাবার দরকার নেই যে এইটা হলে খাবে আর ওটা হলে খাবে না। আমি আবার বলি যে আমি দেখিনি, কিন্তু ছোট ছোট দৃশ্যের কথা মানুষ আমাকে বলেছে, যেগুলো বলা মানে আমার মনে হয়েছে যে আমার ভিতরে যে একটা হতাশা আছে, সেই হতাশাটা আসলে থাকার কোনো দরকার নেই। আমরা মানুষকে দিই না, মানুষের সামনে উপস্থাপন করি না। যদি করি, মানুষটা ত্যাগ করেছে বা পরিত্যাগ করেছে বা উপলব্ধি করতে পারেনি, এরকম উদাহরণ কিন্তু নেই, একেবারেই নেই। আমাকে বহু জনে বলেছে এই লেডিস এন্ড জেন্টলম্যানের লাস্ট দৃশ্যে সাবিলা এবং পারিন, এরা দুজন যে সাইলেন্ট অ্যাক্টিংটা করেছে, সেটা দেখার সময় দর্শক নিজেদের শরীরে যে শিহরণটা পেয়েছে একদম দাঁড়িয়ে যাচ্ছে। উপলব্ধিটা এরকম, কিন্তু সেখানে কিন্তু কোনো সংলাপ নেই। তার মানে যেভাবে আসলে লেখা হয়, যেভাবে বানানো হয়, সেটা যদি উপলব্ধি, নিজের উপলব্ধি দিয়েই, যদি নিজের সংবেদনশীলতা দিয়েই যদি উপস্থাপন করা হয়, তা মানুষকে স্পর্শ করে। আমি সেজন্যই বলেছি যে এই সিরিজটা শুধু সিরিজ নয়, এটি একটা আত্মবিশ্বাস মানুষের মধ্যে, আমাদের মধ্যে সৃষ্টি করেছে, যে এরকম হলেও মানুষ আগ্রহ নিয়ে, কৌতূহল নিয়ে দেখে, পছন্দ করে, এবং এই ধারাটা টিকিয়ে রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমি চরিত্র বিষয়ে পরে বলবো। জি, থ্যাংক ইউ আফজল ভাই, আসলে অনেক চমৎকার কথা বললেন। যেটা হচ্ছে যে এই লেডিস এন্ড জেন্টলম্যানের যে গল্পের উপর এই ফারুকী ভাই এই সিরিজটি বানিয়েছেন, এটি আমি মনে করি যে এই সময়ের জন্য খুব উপযুক্ত একটি, সবচেয়ে উপযুক্ত একটি বিষয়কে উনি তুলে এনেছেন ওনার ওয়েব সিরিজে। কারণ নারীরা আসলে ঘরে বাইরে, অফিস আদালতে, সর্বক্ষেত্রেই কিন্তু এইভাবেই কিন্তু তারা অ্যাবিউজড হচ্ছে। কখনো হয়তো তার বসের দ্বারা, কখনো অন্য মানুষজন দ্বারা, আশেপাশের প্রতিবেশী, নানান ভাবেই হচ্ছে। এই আন্দোলনটার সঙ্গে আমি মনে করি যে এটি শুধু আসলে একটি ওয়েব সিরিজ না, এটা একটি নারীর প্রতি যে বৈষম্য আচরণ আমাদের সমাজের, আমাদের নারীর যে অবস্থানকে আমাদের ছোট করে দেখা বা ভোগ্য পণ্য হিসেবে দেখা, সেই জায়গা থেকে মনে করি যে এই গল্পটি একটি পজিটিভ একটি জায়গা মানে আমাদের জন্য তৈরি করবে, সোসাইটির জন্য। আর ফারুকী ভাইকে এখন আমি একটু দেই, মানে ফারুকী ভাই কিছু বলার থাকলে পরে বলুন, তারপর আবার বাকি যে। আচ্ছা, ফারুকীর কাছে আমার একটা প্রশ্ন আছে। জি, ফারুকীর কাছে সেটা হচ্ছে, আমার দেখতে দেখতে মনে হচ্ছিল মি টু হ্যাশ যে আন্দোলনটা নানা কারণে অ্যাবিউজড হয়ে ব্যর্থতায় গেল, এখানে কি সেইটা কি তোমার মাথায় কোনো কাজ করেছে? এটা একটু আবার যেটা হচ্ছে যে মিঠু এত বড় একটা মুভমেন্ট সারা পৃথিবীতে হয়েছে, এটার আগুনের উত্তাপ থেকে তো আমরা অবশ্যই আমরা এটা অবশ্যই এটা কি হচ্ছে, এটার ভেতরে অনেকগুলো অলিগলি আছে, সেই জিনিসগুলো নিশ্চয়ই আমার মাথায় অবশ্যই ছিল। কিন্তু বানানোর সময় বা গল্পটা লেখার সময় আমি যেটা সবসময় চেষ্টা করছি যে মানে যে কোনো আন্দোলনে কি হয়, যে কোনো আন্দোলনের জিনিসগুলো সাদা আর কালো হয়ে যায়, পক্ষ আর বিপক্ষে ভাগ হয়ে যায়, যেটা যে কোনো আন্দোলনের একটা মোটা দাগের ব্যাপার থাকে, রাইট? কিন্তু আমরা তো আসলে শিল্প রচনা করতে আসছি, আমরা তো মুভমেন্ট করছি না। যে কারণে আমাকে সবসময় খেয়াল রাখতে হয়েছে এর গ্রে এরিয়াগুলো দেখার চেষ্টা করা, প্রত্যেকটা ক্যারেক্টারকে হিউম্যান হিসেবে দেখা, যে যেমন যে খারাপ কাজটা করছে, যে সাবিলাকে অ্যাবিউজ করছে,
সে কিন্তু আমাদের আশেপাশেই, আমি, আপনি, আমরাই এর মধ্যে আছি, আমরাই ভুল করি, আমরাই অপরাধগুলো করি, রাইট? সো এটা এমন না যে এই মানে পক্ষ বিপক্ষ হওয়ার বিপক্ষে কি হয় সাধারণত ভিলেনিশ কোনো কিছু বানাই, তাহলে মনে হয় যে ভিলেনটা অনেক দূরের, আমার আশেপাশের কেউ না। কিন্তু আসলে তো এই কাজগুলো আমার আশেপাশের মানুষই করে, ফলে এই ক্যারেক্টারগুলোকে অনেক মানুষ হিসেবে ট্রিট করাটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি সাবিলার ব্যাপারটাও দেখি, এটা কি মানে এটা সাবিলার চরিত্রটা কোনো আইডিয়া না, সাবিলার চরিত্রটা কিন্তু একই সঙ্গে তারও অনেক সংশয় আছে। সে প্রথম দফাতেই হয়তো বিচার চাইতে যায় না, কেন চাইতে যায় না, তার দোটানাগুলো কি, পিছু টানগুলো কি, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করছি। মানে আমরা এটাকে সাদা কালো হিরো অ্যান্ড ভিলেনের মধ্যে যেন চলে না যায় এটা খেলা। জি ফারুকী ভাই, জি একটা বিষয় আমার মনে হচ্ছে এই মুহূর্তে, কারণ আমরা অনেক পারিবারিক কথাবার্তা বলছি, কারণ এখন যারা আবার দেখছেন তারা আবার কিছু মজা পাচ্ছেন কিনা আমাদের আলোচনা থেকে, সেটারও একটা ব্যাপার আছে। যেরকম খারাপ মানুষগুলো আসলে দেখতে কিরকম হয়, সেগুলো যে আমাদের মতোই, আমিও হয়তো অনেক খারাপ একটা মানুষ, কিন্তু সমাজে আমরা এমন ভাবে মিশে থাকি আসলে চেনা যায় না। কিন্তু Right. ঠিকই আমাদের নাটক সিনেমাতে আসলে এমন ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যে একজন খারাপ মানুষ মানে হচ্ছে ওর একটা আলাদা বৈশিষ্ট্য দিয়ে দিতে হবে যে যাতে সহজে আইডেন্টিফাই করা যায়। এটা হচ্ছে আমাদের ওল্ড যে ফরম্যাটেড যে কাজগুলো, তার মধ্যে কিন্তু মানে আমি কেন আমার শত্রুকে বাছাই করতে পারছি না, কারণ আমি ছোটবেলা থেকে নাটক সিনেমাতে খারাপ লোকগুলোকে কিন্তু আলাদা কোন একটা ম্যানারিজমের ভেতর দিয়ে আমি দেখেছি, অথবা তার অ্যাটিটিউডের মধ্যে এমন কিছু স্পেশালিটি আছে যে কারণে কথাবার্তা বলার মধ্যে কতটা সে জঘন্য, কতটা নোংরা, কতটা হিংস্র, এটা বোধহয় আমাদের একটা আমরা মিসগাইডেড, যে কারণে আমাদের আশেপাশে সে ছিল আমরা টের পাইনি। আমরা টের পাইনি। ঠিক আছে, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে আফজাল ভাই, মামুন ভাই, আচ্ছা ফারিন এবং মারিয়া তো একদমই চুপ হয়ে আছে, ওদের কথা ওদের কথা শুনি। আমি আসলে সত্যি জানতে চাই, আমি সত্যি জানতে চাই, আমি আমার পছন্দেরটাও বলবো। আমি সত্যি জানতে চাই যে মারিয়া, ফারিন, ওদের সবচেয়ে পছন্দের দৃশ্য বা দৃশ্যগুলো কোনটা এবং কেন? এরপর আমি আমারটা বলবো, টি-শার্টটা আসলে ওদিকে যাই। ফারিন বলো। আচ্ছা, আমি অনেকগুলা আসলে আমার মনে হয় যে প্রতিটা দৃশ্যই একটার থেকে আরেকটা আলাদা, কিন্তু যদি স্পেশালি বলতে হয় আমার মাথায় এখন 4টা দৃশ্য আসছে। সেটা হচ্ছে আম, আমার সাথে যে সাবিলার সাথে খায়রুল আলমের যে কনফ্রন্টেশনটা, ও যেখানে বলে যে আমি আপনাকে দেখে নিব, ওই সিনটা আমি যখন ডাবিং এ যাই ওটা দেখে আমি বিশ্বাস করতে পারি নাই যে এটা আমি করেছি, কারণ জানি না করার সময় আসলে ওইটা ওরকম ফিল হয়নি, বাট যখন আমি দেখেছি ইট ওয়াজ সো এম্পাওয়ারিং। এবং আসলে এটা দেখে আমার নিজেকে ব্যক্তিগতভাবে আসলে অনেক ইন্সপায়ার্ড হয়েছে, কারণ আমার মনে হয়েছে যে আসলেই তো মানে আমরা সাবিলাকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে আমাদের লাইফে তো অনেক সময় অনেক ধরনের জিনিস হয়, মাঝে মাঝে হয়তো প্রোটেস্ট করতে পারি না। রিসেন্ট একটা ঘটনার সময় আমার মনে হয়েছিল যে আমার আসলে সাবিলার মতো অ্যাটিটিউড থাকা উচিত ছিল, হয়তো আমার একটা জায়গা থেকে উঠে যাওয়া উচিত ছিল, যেটা আমি করতে পারিনি। সো সাবিলা অ্যাকচুয়ালি গিভস মি কারেজ। তারপর যদি আমি বলি যে সাবিলার সাথে বাবার সিনগুলো আমার বিশেষ পছন্দের, বিকজ বাবার সাথে যে সিনগুলো, স্পেশালি যে সিনটাতে বাবা আমাকে দেখতে আসে, আমি জেলে, তখন বলি যে বাবা আমার মিটিংটা শেষ হলেই আমি আপনার সাথে দেখা করবো, আমি বাসায় চলে আসবো, ওইটা আমার খুব পছন্দের একটা দৃশ্য। আমার মনে হচ্ছিল সত্যি সত্যি আমার বাবার কাছ থেকে আমি দূরে চলে যাচ্ছি। তারপর আরিফের সাথে লাস্ট যে দৃশ্যটা কনফ্রন্টেশন, যেখানে অ্যাকচুয়ালি আমার মনে হয় পুরো সিরিজের একটা কাঠামোর একটা যে মেইন যে জিনিসটা, যে তোমার পৌরসত্বের জন্য, তোমার ইগোর জন্য তুমি মানে আমি একটা মানুষের কাছে বিচার চাইতে চাইলাম আর তুমি সেই মানুষটাকে মুক্ত করে দিলে, ওই সিনটা আমার মনে হয়েছে দ্যাট ওয়াজ ভেরি এম্পাওয়ারিং। আর সবচেয়ে পছন্দের হচ্ছে আমার সাথে লড়ার যে লাস্ট সিনটা, মানে দ্যাট ওয়াজ, ইট গেভ মি সাম ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং। মানে এটা বোঝানো যাবে না যে এটা আমরা রিহার্সাল করিনি এই সিনটা, আমাদেরকে শুধু ফারুকী ভাই আগে একটু বলে দিয়েছিল যে সিনটা কিভাবে কি হবে কনস্ট্রাকশন ওয়াইজ, বাট আমি নিজেও যখন সিনটা করব বা মারিয়াপু কি করবে আমি কিছুই জানি না, আমরা মানে উই স্টার্টেড ভেরি ব্ল্যাঙ্ক, বাট এত বিউটিফুলি ইট এনরোলড। এবং আমার মনে হয়েছে যে আমাদের কেমিস্ট্রিটা এত মানে ভালো লেগেছে, এবং সিনটা করার পর মনে হয়েছে মানে এইটাই হচ্ছে আসলে লাস্ট সিন হওয়া উচিত ছিল। সো আমি 4টা সিন আফজাল রে একদম আমাদের শাহজাদার মতো লাগে। ওই তারেকের বাবা কয়েকদিন আগে মারা গেছে,
আচ্ছা, তারেক আচ্ছা, খান। হুম, ওর বাবা আমার মামাতো ভাই, আমরা ফ্রেন্ড। আচ্ছা, আচ্ছা। আফজালের এখন যে চেহারাটা হয়েছে, এই আচ্ছা। চেহারাটা হয়েছিল তার শেষ জীবনে। আমার মা সবই- দেখলে কেঁদেই ফেলবে একটু দেখলে। আচ্ছা, আমাকে আমরা এখন এখন একটু আচ্ছা, মারিয়ার পছন্দের দৃশ্য কি? মারিয়ার কথা শুনি। ফারিন যেটা বললো লাস্টের সিনের কথা, লাস্টের সিনটা আমার খুব পছন্দের। এবং ফারিন যেই আমাদেরকে তো পুরো গল্পটা মানে কিরকম হবে ওই সিনটা সেটা বলে দেওয়া হয়েছে আগে, এর আগে কোনো রিহার্সাল করা হয়নি। আমরা যখন শুটিং স্পটে গেলাম ওখানে আমাদেরকে বলা হলো যে সিনটা এরকম হবে। তারপরে যখন লাইক বসে কাজটা করছি, আই কুড লিটারালি ফিল দোজ মোমেন্ট। ফারিন যখন কাঁদছে, ওর ভিতরে যে আসলে তোলপাড় হয়ে যাচ্ছে, ওর দিকে আমি তাকিয়েছিলাম। এবং ফারুকী ভাইয়ের এডি যারা ছিলেন তারাও এসে বলছিল যে আপু আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি ফারিনের দিকে তাকিয়েই আছেন। অ্যাকচুয়ালি ওকে তাকিয়ে আমি ওকে ফিল করছিলাম যে ওর ভিতরে যে কষ্টটা ও ফিল করছে, সেটা একটা মেয়ের সত্যি সত্যি বাস্তবে কিরকম করে ফিল করতে, ইট ওয়াজ সো ন্যাচারাল। আর আমার সবচেয়ে পছন্দের সিন হচ্ছে রেস্টুরেন্টের সিনটা, যেখানে সাবিলা এসে লরাকে তার বাবা সম্পর্কে জানায়। এটা একটা মেয়ের জন্য একদিকে লরা বাবার মেয়ে হিসেবে সে ভাবছে তার বাবা এরকম একটা কাজ করতে পারে, সে বিশ্বাস করতে পারছে না। আরেকদিকে একটা মেয়ে কখনো এরকম একটা কিছু বিষয় নিয়ে মিথ্যা বলতে পারে, সেটাও আসলে সে মানতে পারে না। এবং সাবিলাকে তো সে খুব প্রচন্ড আদরও করে। ওই সময়টাতে লড়ার ভিতরে এমন কিছু জিনিস ঘটতে থাকে, এমন সব অনুভূতি ঘটতে থাকে, সে আসলে কোনটা বেশি ফিল করবে সেটা সে বুঝতে পারে না। ওই যে ওই তোলপাটা ওটা আমার খুব ভালো লাগে। এবং যখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছে তখন সাবিলা হাতটা আস্তে করে একটু ধরা, যে আমি ওকে একটু হলেও একটু যে ফিল করেছে সেটা দেওয়া, ওই সিনটা আমার খুবই পছন্দ, আমার ভীষণ পছন্দের একটা সিন। রেস্টুরেন্টের সিনটা, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট একটা মেয়ের জন্য এভাবে করে তার সাথে যে ঘটনাটা ঘটেছে তা সেটা এভাবে ওপেনলি বলা, এবং সেটা কাকে বলছে, যে অ্যাবিউজ করেছে তার মেয়েকে। সো এটা খুবই পাওয়ারফুল একটা সিন ছিল। আমি চারপাশ থেকে সবাইকেই শুনি যে এই সিনটার কথাই বেশি বলতে। আমার খুবই পছন্দের একটা সিন এটা। থ্যাংক ইউ মারিয়া নূর। এবার আফজাল ভাইটা শুনতে পারি? হ্যাঁ, কাটটা কারণ আফজাল ভাই আমি শুনে নিই যে পছন্দের দৃশ্যগুলো কি? মাসুদ ভাই একটু বলে নিক। শিওর শিওর শিওর, হ্যাঁ। উনি ঘুমিয়ে পড়লে সমস্যা হবে তো। হাসান মাসুদ ভাই, আপনি একটু বলেন আপনার প্রিয় দৃশ্য নিয়ে এবং প্রস্তুতিটা নিয়ে, কারণ আপনার কয়েকটা ডায়লগ কিন্তু একদম মানুষের মুখে মুখে যে ডায়লগটা মানে যেটা হচ্ছে যে আমার অবস্থা অনেকটা টমেটোর মতো, কেউ বলে ফ্রুট ভেজিটেবল। তো এই খুব ভালো লেগেছে। আর আমার আমি ফাইলকে জানাই, মারিয়াকেও মোবারকবাদ জানাই। আর আফজাল ভাই আর মামুন ভাই, ইউ আর অসাম বোথ। আর আফজাল ভাই যেহেতু আমার বস ছিলেন, তো সেহেতু আফজাল ভাইকে আর নতুন করে কিছু বলার নাই। ওনার কাছে ওনার পাশে থেকে এত, এবং ওনার যে কিছুদিন আগে জন্মদিন গেছে, আমিও কিন্তু একটা ছবি আপলোড করেছি, কিন্তু যেহেতু আমি ওনার ফেসবুকের লিস্টে নাই, তো সেহেতু আমি আফজাল ভাই দেখতে পাই নাই। কিন্তু আপনারা যারা অন্যরা যারা আমার লিস্টে আছেন তারা কিন্তু দেখেছেন যে আমি, এবং প্রচুর কমেন্ট এসেছে ওটাতে, মানে দেশ বিদেশ থেকে। তো আমার কাছে যেই দৃশ্যটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমি যখন সিআইডির তত্ত্বাবধানে ছিলাম, এবং একটা একটা করে আমার মানে কি বলবো রহস্যগুলো রিভিল হতে থাকে, যে হোয়াট আই অ্যাম। তো ওই জায়গাগুলি আমার সবচেয়ে ভালো লেগেছে। আর আই বেগ ইউর পার্ডন আফজল ভাই, আপনার প্রতি আমার একবার একটা রাগ হয়েছিল। ওই ওই যে তুমি বাসায় চলে যাও, খাবার আনার আর দরকার নেই, তখন আমি আপনাকে একটা গালি দিয়েছিলাম। এই জন্য ক্ষমা যাবেন হাসান মাসুদ ভাই, আপনি যে ওষুধ কিনতে গেলেন, বসের ওষুধ কিনতে গিয়ে কি করেছেন? হ্যাঁ,
ওষুধ ওষুধ কিনতে গেলেন যে? ওষুধ তো সিরাপ আর আপনি যে বসকে বাজে বাজে ওষুধ খাওয়ার পরামর্শ দেন, সিরাপ 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 খাওয়ালেন আপনি? আরে ওগুলা তো মানে ওগুলোকে বাংলায় বলে মৃত্যু সঞ্জীবনী সুরা, তাই না? হ্যাঁ। তো ওটা তো আচ্ছা ভালো জিনিস। আচ্ছা নজরুল ভাই, আমি আফজাল আর মামুন ভাইয়ের প্রিয় দৃশ্যগুলো কোনগুলো শুনতে চাই। হ্যাঁ sure. আচ্ছা আমি আসি, হ্যাঁ, খোদা হাফেজ। আচ্ছা ওকে। মামুন ভাই আগে বলবেন, মামুন ভাই বলতে চলে যাবে। মামুন ভাই তাহলে আগে বলেন। প্রিয় দৃশ্য আমি আগেই বলেছি যে এই প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে খুব কঠিন। যেমন আমাকে অনেক জিজ্ঞেস করে যে আপনার প্রিয় অভিনেতা কে, প্রিয় নাটক কি, প্রিয় চলচ্চিত্র কি, প্রিয় ব্যক্তিত্ব কি, এটা বলা খুব মুশকিল। কারণ আমি সবকিছু একটা টোটালিটিতে দেখতে চাই, সম্পূর্ণভাবে দেখতে চাই। এবং এই ছবিটির যে সামগ্রিকতা, এর যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সামগ্রিকতা, এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কারণ বিচ্ছিন্ন একটি দৃশ্য যদি আমার ভালো লাগে, তাহলে কি অন্য দৃশ্যগুলো খারাপ? তা না, নয় না। নিশ্চয়ই। তা নয় নিশ্চয়ই। কাজেই আমার কথা হচ্ছে যে এটা সামগ্রিকতা আমি দেখতে চাই। আরেকটা হচ্ছে যে আমার কাছে যেটা এই 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 ইয়েতে সিরিজে আমি যে আনন্দ পেয়েছি, সে আনন্দটা হচ্ছে আমার কো অ্যাক্টর যারা ছিল, টেকনিশিয়ান যারা ছিল, বিশেষ করে ক্যামেরাম্যান, রাশিয়ান ক্যামেরাম্যান, এবং এটা সবসময় অ্যালেক্সি। এইটা অ্যালেক্সি আমার আমার কাছে সবসময় ভালো লাগে। আহ, যদিও সেই চলচ্চিত্রটার কথা এখন স্মরণ করতে চায় না। আমি আফজাল একটা ফিল্মে অভিনয় করেছিলাম বহু বছর আগে, ফারুকির। আফজালের মনে আছে নিশ্চয়ই, সে বান্দরবনে। না, না, হ্যাঁ? ওটা কোথায় আমি জানি না, So- পৃথিবীর ইতিহাসে লেখা নাই। It is removed. সো ব্যাডলি অর্গানাইজড একটা ফিল্মে, এবং সেটা ফারুক কি এখন সেটা ভুলতে চায় যে ওটা আমি করি। ভুলে গেছে, বলতে চায় না। কিছুতেই নাই মামুন। আচ্ছা, তো তারপরে যেটা হয়েছে সেটা হলো যে আমার যে কো অ্যাক্টর আম্মা, হ্যাঁ আম্মা তো আছে এখানে। হুম, ও ও, ও এরপরে ওর সাথে যখনই কাজ করতে যাই, আমাদের ওই ক্যারেক্টারের হ্যাংওভার এখনো রয়ে গেছে। ও আমাকে হ্যাঁ। আব্বা বলে, আমি ওকে আম্মা বলি। মানে ক্যারেক্টারের হ্যাংওভার যে এতদিন থাকতে পারে, কারণ আমি হ্যাঁ। তো আফজালের মতো দীর্ঘ দিনে অভিনয় করি না, আমি মোটামুটি রেগুলারই অভিনয় করি। কাজেই কিছুদিন পরে ওটা আমি ভুলে যাই যে কোনো চরিত্র। কিন্তু এটা আমাকে এমন একটা ফিক্সিং দিয়েছে যে আমি এটা ভুলতে পারছি না। ওকে দেখা হলেই আমি ডাকি আম্মা, ও আমাকে বলে আব্বা। এই যে রিলেশনশিপটা, হ্যাঁ, তো এবং এই যে একটা আবহ সৃষ্টি করা অভিনয়ের, এইটাতে আমি খুব মুগ্ধ। এবং শনিবার বিকেলেও হয়েছিল, দুর্ভাগ্য ছবিটি রিলিজ হয়নি, হয়তো কোনোদিন হবে, মানুষ দেখতে পাবে ছবিটি। সেখানেও তিশা ছিল আমার পাশেই, ছিল তিশাকে হত্যা করা হলো, টোটাল। স্পলার দিয়ে দেন না। হ্যাঁ, হ্যাঁ, মামুন ভাই এখন আমরা বলি, মামুন ভাই সম্পর্কে আমরা বলি। কিন্তু ভাই, আচ্ছা, এটা হচ্ছে যে মামুন ভাইয়ের কিন্তু আমার মনে হচ্ছে যে তার অ্যাক্টিং ক্যারিয়ার কিন্তু এখন মানে খুব আগাচ্ছে ভালো। সোনালি দিন। কারণ এইবার মামুন ভাইয়ের সাথে আমি বেশ কয়েকটা কাজ করেছি, ঈদের কাজ, ঈদের নাটক। তারপর মানে লেডিস এন্ড জেন্টলম্যান গেল। আমি দেখলাম যে প্রত্যেকটা জায়গায় মামুন ভাইয়ের অভিনয় মানে অভিনয়ের ভবিষ্যৎ বলে দিচ্ছে, যে মামুন ভাই যে ভবিষ্যতে ভবিষ্যৎ আছে। অনেক বড় জায়গা পৌঁছাবে। উদীয়মান। খুব দারুণ। যদিও একবার- খুশি। একবার আচ্ছা, একবার মামুন ভাই- আফজালের মনে আছে, আমাদের একজন খুব সিনিয়র অ্যাক্টর ছিলেন জাকারিয়া দাদা, মনে আছে না আফজাল? জাকারিয়া দাদার সম্পর্কে সন্ধানী পত্রিকার রিভিউ যে করলো নাটকের, সে বলল মোহাম্মদ জাকারিয়া একজন উদীয়মান অভিনেতা, তার একটা ভবিষ্যৎ আছে। তখন তার বয়স প্রায় 60 বছর। আচ্ছা, মামুন ভাই, তো আপনারা সেরকম দুজনই এখানে আছেন। আমি আচ্ছা, একটা- আফজাল ভাইয়ের পছন্দের দৃশ্যগুলো কি? তার আগে আমি একটা প্রশ্ন আচ্ছা, আমি করব। কি এখন বিদায় নিতে পারি? আপনি একটু বিদায় শুনে নিতে যান, খারাপ একটু শুনে যান। আচ্ছা আমি ঠিক এখন আছে, যে আফজালের প্রশ্নটি করব, মামুন আচ্ছা ভাই, বিদায় নিল কেন? এই যে হাসান মাসুদ। হাসান মাসুদ।
ওর হয়তো জরুরি হি কাজ আছে। ডিড ভেরি ওয়েল, হি ডিড ভেরি আমি ওয়েল। এখন ফারুকী ভাইকে আমি মামুন ভাই ফারুকী সবাই। ভাইকে যে করতে গেছে। এমনকি আমি অবাক হয়ে গেছি, জীবন যে অভিনয় করতে পারবে, সে তো হ্যাঁ, ডিরেক্টর। জীবন যে অভিনয় করছে মাথা টাথা চুলে, অসাধারণ অভিনয়। আমি এখন জীবন। ফারুকী ভাইকে একটা প্রশ্ন আমাদের করবো এই আপনাদের দুজনের সামনে। সিরিজে অনেকে কিন্তু অনেক কিছু দান করেছে, মনে করেন দান করেছে। ফারিন ওয়েট গেইন করেছে, জীবন ভাই চুল ফেলে দিয়েছে, পার্থদা চুল ফেলে দিয়েছে, মানে এখানে আসলে মাইনাস প্লাসের উপরেই আছে। পার্থদার ক্যারিয়ারে যে প্রথম চুল কেউ কাটাইতে পারে নাই ওনার চুল এইরকম ভাবে। এবং তবে সুবিধা হচ্ছে কি যে আমি কিছুদিন আগে পার্থদার সঙ্গে একটা কাজ করতে গেছি, গানের রেকর্ড করতে গেছি, রেকর্ডিং এ তখন আমি বললাম যে আপনার ফারুকী ভাই যে আপনার বয়স কত কমায় দিয়েছে সেটা কি আপনি বুঝতে পারছেন? এই চুলটা হেয়ার স্টাইলের কারণে। yeah, ভালো। true. আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যদি একটু অনুমতি দেন আফজাল জি। ভাই, মামুন ভাইয়ের সামনে আমি কথাটা বলতে চাই ফারুকী ভাইকে। সেটা হচ্ছে আমাকে আমাদের মিডিয়ারই একজন দুজন মানুষ প্রশ্ন করেছেন এই লেডিস এন্ড জেন্টলম্যান সম্পর্কে। কারণ এই প্রশ্নটা আমাদের যে এরিনায় ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের কালচারাল একটা এরিনার মধ্যে, তাই না? এই ঘটনাটা ঘটে। তা স্বভাবতই আমাদের দর্শকরা নানান সময়ে আমাদেরকে নানানভাবে বিচলিত করেন, অভিযুক্ত করেন যে আমাদের অঙ্গন, আমাদের কর্মক্ষেত্রে এসব খুব সস্তা ধারণাই হয়। ওই যে পানিনের বিরুদ্ধে যেটা উঠেছিল যে স্বল্প কাপড় চোপড়ের কারণে এই ধরনের ঘটনা ঘটছে, এটা হয়। আসলে এইটার কি আমাকে একজন প্রশ্ন করেছেন, আমি তার নাম আপনাকে ফোনে পরে বলবো, যে উনি যদি এই ঘটনাটাকে আমাদের শিল্প চর্চার এই জায়গায় বা শিল্পকলা, যেমন একটা শিল্পকলা চর্চা কেন্দ্র, সেখানে এই ঘটনাটা ঘটাতেন, তাতে করে অনেক মানুষের কিন্তু প্রি কনসেপ্ট একটা থাকেই যে যারা এইসব কার্যক্রমের সাথে জড়িত তাদের যেহেতু জীবনযাপনের ক্ষেত্রে কিছু স্বাধীনতা কিংবা অনেক সময় অনেকভাবেই তারা অভিযুক্ত হয়, অতএব এই ঘটনাটা ঘটা স্বাভাবিক। এই ফারিনের যে চরিত্র সেখানে যে অ্যাবিউজ হচ্ছে তার প্রধান মানে প্রতিষ্ঠানের প্রধানের দ্বারা, এইটাকে কি অন্য যদি কোনো একটা অফিস বা কোনো অন্য কিছু করা প্রফেশন। করে কি এটা কি মাচ পিপলের সঙ্গে বা টোটাল বাংলাদেশের চিত্র হতে পারতো? এটা নারী প্রতি অবহেলা বা তার প্রতি অ্যাবিউজ করা, এটা কি হতো? কি বলবো? এটার উত্তর হচ্ছে যে আমি এখানে এটা খুব সিম্পলি দেখতে চাই। সিম্পলি এরকম যে এই যে এই ঘটনাগুলো তো মানে সমাজের নানান সেক্টরে ঘটতে পারে, রাইট? এবং এটা কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে হতে পারে, এখানে হতে পারে, ওখানে হতে পারে, ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, নানান জায়গায় হতে পারে। এবং এক এক জায়গায় হলে ওটার রং, ওটার গন্ধ এক এক রকম হয়। এখানে যদি আপনি ইয়েটা দেখেন, ফরম্যাটটা সো ক্লাসিক, যে সাবিলা কবি খায়রুল আলমের কবিতার ভক্ত, এবং খায়রুল আলম একজন কি বলে খ্যাতনামা কবি। ফলে এখানে একজন ভক্ত এবং একজন খ্যাতনামা দুইজনের একটা কি বলে সম্পর্ক আছে। এখন দেখেন এইরকম একটা খুবই ডেলিকেট এবং সফিস্টিকেটেড জায়গাতেও কিন্তু এই ধরনের অপরাধ ঘটতে পারে। আমি ঘটনা সত্য কি মিথ্যা জানি না, কিন্তু আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে এরকম অনেক বড় বড় শিল্পীর ব্যাপারে কিন্তু এরকম অভিযোগ হয়েছে। অভিযোগ সত্য মিথ্যা সেটা তো প্রমাণ করবে আদালত, বা আদালত করেছে বা কোথাও প্রমাণ। যেমন আমার খুব প্রিয় একজন শিল্পী, কিন্তু ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার আনডাউটেডলি, কিন্তু ওনার ব্যাপারেও কিন্তু এরকম একটা অভিযোগ উঠেছে। সেই অভিযোগ সত্য কি মিথ্যা এটা নিয়ে অনেক ডিবেট আছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা কেউ যদি বড় ফিল্ম মেকার হই অথবা বড় কবি হই, তার মানে এই না যে আমাদের পক্ষে এই ধরনের স্খলন সম্ভব না, এটা আমাদের পক্ষে সম্ভব। এবং যখন এরকম জায়গা থেকে স্খলনটা ঘটে, তখন এই ক্যারেক্টারটা স্টাডি করতে অনেক ইন্টারেস্টিং লাগে, এটার মধ্যে অনেক লেয়ার তৈরি হয়। কারণ একই সঙ্গে এই লোকটা এত ভালো কবি, একই সঙ্গে এর কবিতা মেয়েটা এত পছন্দ করে, আবার এর মধ্যে এরকম একটা ডেলিকেট সিচুয়েশন, ফলে ক্যারেক্টার স্টাডির জন্য এটা অনেক বেটার। আর ধরেন আমি যদি একটা কর্পোরেট ওয়ার্ল্ডে একটা ক্যারেক্টারকে নিতাম, সেই ক্যারেক্টারের সঙ্গে হয়তো সাবিলার কোনো আত্মিক সম্পর্ক নাই, কারণ তার কবিতা সে কখনো শেয়ার করে নাই, দেয়ার ইজ নো কানেকশন। সো ফলে ওই ডায়নামিক আবার ডিফারেন্ট হতো। আমার কাছে এই ডায়নামিকটা এক্সপ্লোর করার চেষ্টা করছি, বিকজ এর মধ্যে অনেক এই ব্যাখ্যাটা আপনি আমাকে দিলেন, আমি বুঝতে পারলাম। আমরা বিদায় দেই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ভালো লাগলো, দেখলাম ভালো লাগলো। আফজাল, মারিয়ানুর কই?
চলে গেছে? মানে আউট হয়ে গেছে, আবার ঢুকবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ওকে। এখন আমরা আফজালের কথা জি, শুনি। আফজাল ভাই, আমরা কথা বলি। আফজাল একটা শুনে তারপর যাবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আফজাল ভাই, আছে। আপনার পছন্দের কোন সরি, বিষয়? আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আফজাল ভাই বলেন। আচ্ছা, আমি একটু ওই চঞ্চল যে ফারুককে যে প্রশ্নটা করেছিল, হয়তো মানুষের কাছে এই প্রশ্নটা মানুষের জাগে। আমরা যারা অভিনয় করি, আমরা যারা নাচি, আমরা যারা গান গাই, আমরা যারা শিল্প সাহিত্যের ক্ষেত্রে রয়েছি, তাদের সম্পর্কে মানুষের এই ধারণা রয়েছে। আমি পরিষ্কার উত্তর দিতে পারি আমার জায়গা থেকে। আমি মফস্বল থেকে এসেছি এবং যে স্কুলে আমি পড়াশোনা করেছি সেই স্কুলে মেয়েদের দিকে কোএডুকেশন স্কুল ছিল, মেয়েরা ছেলেরা একসঙ্গে পড়াশোনা করতো, কিন্তু মেয়েদের দিকে তাকানো নিষেধ ছিল। যদি কেউ কমপ্লেন করতো, যে কোনো মেয়ে যদি কমপ্লেন করতো যে আমার দিকে অমুকে তাকিয়েছে, তাকে এমনভাবে বেত্রাঘাত করা হতো যে ইহ জীবনে এসে দ্বিতীয়বার চিন্তা করতো না যে তাকাবো। তো ওইরকম একটি গ্রামের স্কুল থেকে পড়াশোনা শেষ করে আমি কিছু আর্ট কলেজে এসে ভর্তি হই, এবং ভর্তি হওয়ার পরে যে জায়গাটা ভর্তি হই সম্পূর্ণ উল্টো, যেখানে নারী ও পুরুষের ভেদ নেই। তারপরে যদি থিয়েটারে যুক্ত হয়ে থাকি, তাহলে সেখানেও নারী এবং পুরুষের ভেদ নেই। তারপরে যে টেলিভিশনে আমরা যুক্ত হই, আমি টেলিভিশনের সঙ্গে যুক্ত হয়েছি, বা আমি লেখালেখির যে বিরাট একটি অংশ প্রকাশনার ক্ষেত্রে, মানে সবখানে নারী এবং পুরুষের সম্পর্কটা আছে, যোগাযোগটা আছে, বেশি করে যোগাযোগ আছে এই জায়গাগুলোতে। এবং কখনো তেমন অসুন্দর কোনো কিছুই চোখে পড়েনি, বা এই মনোবৃত্তিটা কেউ টিকিয়ে রাখতে এই এনভায়রনমেন্টের মধ্যে পারে না। আমি যদি মফস্বল থেকে এসেও যদি আমার ভেতরে কোনো কিছু থেকে থাকে, আমি যে জায়গাগুলো ভ্রমণের কথা বলেছি, এই জায়গাগুলো আমাকে আলাদাভাবে তৈরি করেছে। সুতরাং আমি মনে করি যে সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে যেসব মানুষ যায়, তাদের ভেতরে এগুলো কম থাকে, বরং এইসব ক্ষেত্রের বাইরে অনেক প্রবলভাবে আছে। কিন্তু আমাদেরকে নিয়ে মানুষের চর্চা করতে সুবিধা হয় বলে, কমন একটা বিষয় বলে আমাদেরকে নিয়ে এই কথাগুলো হয় যে এটা 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 হয়ে থাকে। আচ্ছা, এবার যেটা আমি বলি যে আমার ফারুকি বলছিল যে কোন দৃশ্যগুলো আমার বিশেষ পছন্দের। ফারুকের নিশ্চয়ই মনে আছে যে আমি একদিন ফারুককে জিজ্ঞাসা করেছিলাম, তখন শুটিং শুরু হয়নি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ফারুকি লেখে কে? এটার কারণটা হচ্ছে এই যে আমি একটা চরিত্রে অভিনয় করছি, এটা কিন্তু কৌতূহল বা আগ্রহ এটার চাইতে প্রবলভাবে ছিল যে আমি এই স্ক্রিপ্টটা প্রায় প্রতিদিন পড়তাম। এবং পড়বার কারণ হচ্ছে যেভাবে বোনা হয়েছে, যত রঙের সুতো দিয়ে যত নানান প্যাটার্নে যে বোনা হয়েছে, সেগুলো খুব মুগ্ধ করতো। সুতরাং সেটা যদি মুগ্ধ করে থাকে পড়ে, তাহলে সেই দৃশ্য চিত্রায়িত হবার পর ওখান থেকে বাছাই করে বলা খুব শক্ত যে ওইটা খুবই ভালো। কারণ প্রত্যেকটা তো আসলে পড়ে যে অসাধারণ ঠেকেছে, যে প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি চরিত্র, প্রত্যেকটি ঘটনা যেভাবে তৈরি করা হয়েছে, যে আমরা যে সৃজনশীল শব্দটা ব্যবহার করি, সেটা বোধ হয় এটাই উৎকৃষ্ট জায়গা হচ্ছে এই স্ক্রিপ্ট এবং এই লেডিস এন্ড জেন্টলম্যান, যে প্রতিটি অংশ খুবই সংবেদনশীলতার সঙ্গে নাটক বানানোর চেষ্টা করা হয়নি। মানে মানুষ যেন এই গল্পের ভেতর দিয়ে নিজের একটা জার্নি টের পায়, নিজে যেন আসলে এটার মধ্যে কোথাও আছে, এই উপলব্ধি দানের চেষ্টাটা ছিল। সুতরাং সেই চেষ্টা যেখানে আছে, সেখানে আলাদা করে বলা যায় না যে এই 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 দৃশ্যগুলো বিশেষ মানে আলাদা করে ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমি নিজের অভিনয়ের বিষয়ে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আমি ৭৫ সাল থেকে অভিনয় শুরু করেছি, এবং একটা বড় সময় পর্যন্ত খুবই সৌভাগ্যবান ছিলাম যে তখন আসলে বড় লেখকদের পেয়েছি, বড় নির্দেশকদের পেয়েছি, এবং আমরা ছোট ছিলাম, সুতরাং কাজটাকে সহজ করে নেওয়ার লোকজন চারপাশে অনেক ছিল। তারপর দীর্ঘকাল সবাই জানে যে আমি আসলে অভিনয় করি না। এটা অভিনয় না করার কারণ হচ্ছে এই যে একটা সময় এলো যেখানে সংলাপটা বলে দিতে পারলে খুব ভালো অভিনেতা, যে সংলাপটা একবারে বলে দিয়েছে ক্যামেরায়, কাট হয়নি, তো ওইগুলো তো আর মানে ভালো লাগতো না। এই স্ক্রিপ্টটা যখন এলো, তখন কিন্তু প্রথমে, এখানে সবাই নিশ্চয়ই জানে যে প্রথমে যখন স্ক্রিপ্টটা এসেছিল, সেটার যে ধরন ছিল সেই ধরন কিন্তু
আমার মনে হয়েছিল যে আমাকে যে চরিত্রটা অফার করা হয়েছে খুবই উত্তেজনা বোধ করবার মতো, খুব আলাদা ধরনের একটা চরিত্র। তারপরে কিছুদিন পর ফারুকী ফোন করে বললো যে আমরা কিছু জিনিস বদলাতে চাচ্ছি, এরকম 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 এরকম। তারপরে আমি একটা পুনর্বার একটা স্ক্রিপ্ট লিখে পাঠাই, এটা একটু পরে। এটা পড়বার পর অভিনেতা হিসেবে আমি একেবারে যেটা সোজা স্বীকারোক্তি যেটা সেটা হচ্ছে যে প্রথমবারে যে আমার একটা আগ্রহ কৌতূহল এই চরিত্রটার প্রতি অভিনয় করব, দ্বিতীয় দফার স্ক্রিপ্টে কিন্তু আমার মনে হয়েছিল আমি কি অভিনয় করব, করা কি উচিত হবে, এই দ্বিধা সংকোচ আমার কিন্তু ছিল। এবং একটা সময় আমাকে ঝেড়ে ফেলে সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি যদি অভিনয় ভালোবাসি তাহলে আমার এই চরিত্রটি করা উচিত। এবং করবার বেলায় যেটা আমার উপলব্ধি হয়েছে, আমি একদিন ফারুককে এর মাঝখানে বলেছিল যে সবচেয়ে এতিম চরিত্র এটা, যার কোনো মা বাপ নাই। এই অর্থে নাই যে পরিচালক লেখক সাবিলা চরিত্রের প্রতি দয়াশীল, লরা চরিত্রের প্রতি দয়াশীল, বাবার চরিত্রের প্রতি দয়াশীল, মিজু চরিত্রের প্রতি দয়াশীল, স্বামীর চরিত্রের প্রতি দয়াশীল, এর জন্য কোনো দয়া টয়া নাই, এর জন্য কোনো সুতরাং এর এই চরিত্র অভিনয় করার কষ্টটা মানে স্ট্রাগলটা অনেক বেশি মূলত। হ্যাঁ, এবং একটা জিনিস হচ্ছে কি যে একটা সময়ে এরকম, এটা মামুন ভাই ভালো বলতে পারবেন, আমার অনেক সিনিয়র এবং অভিজ্ঞ মানুষ, যে এইরকম বিষয় হতে পারে কিনা মানুষের, যে মানুষ একই সঙ্গে প্রবল স্ট্রাগল করছে এবং উপভোগ করছে। এই দুটো বিষয়ের সমন্বয় ইহ জীবনে আমার ঘটে নাই কোন চরিত্র অভিনয়ের সময়, যে অভিনয় করাটা এক ধরনের আনন্দময়, আবার একই সঙ্গে প্রচন্ড স্ট্রাগল করতে হচ্ছে। স্ট্রাগলটা কেন বলি, এক হচ্ছে কি ওইটা আমাকে ভাবতে হয়েছে যে আমি একমাত্র তিন চরিত্র, এগুলো মানে যার প্রতি কারোর কোনো মায়া, নির্মাতা এবং লেখকের কোনো মায়া নাই। তো এটা একটা কষ্ট আছে এক। আর দুই হলো সবচাইতে বড় কষ্টটা হচ্ছে এই যে স্ক্রিপ্টটা তো আমি অসংখ্যবার পড়েছি। আজকে দেখবার পর এই কবি চরিত্রটি সম্পর্কে যা পরিষ্কার ধারণা করে নিচ্ছেন সবাই, কিন্তু লেখায় তো আসলে কোথাও বলা নেই বা পরিষ্কার হয় না যে এই মানুষটা মন্দ। পরিষ্কারভাবে কোথাও কোনো ঘটনায় কিন্তু এই নির্দিষ্ট করা নাই যে মানুষটি মন্দ। অভিনয়ের সময় আমার যেটা মনে হয়েছে যে আমি যদি সাবিলা চরিত্রের দিকটায় একবার তাকাই এবং সেই তাকানোটার মধ্যে যদি কোনো মন্দ থাকে তাহলে তো আমি চরিত্রটা করতে পারলাম না। সুতরাং সেই তাকানোটা বদলানো খুবই কঠিন। আমি একটা মানুষ, আমার একটা হাসার ভঙ্গি আছে এবং আমি জানি যে সেই হাসিটা যদি কখনো হাসি তাহলে আমি ওই চরিত্রটা থাকবো না। মানে প্রতি মুহূর্তে আমার কতগুলো প্রবল সমস্যা ছিল। সেই প্রবল সমস্যাটা হচ্ছে এই যে কোনো মতে কোনো ভাব এবং ভাষায় এই মানুষটি যেন কোনো দর্শককে এই ধারণা না দেয় যে সে মন্দ। তাহলে যদি একবার যদি সেটি মনে হয় কারো, তাহলে পুরো গল্পটার অর্ধেক আবেদন নষ্ট হবে বলে আমার মনে হয়েছে। সুতরাং সেটা অনেক বেশি অনেক 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 এই চরিত্রের অভিনয় আমার জন্য অনেক কষ্টসাধ্য ছিল। ওকে, আমি বিদায় নেই এবার। ওকে জি, থ্যাংক ইউ মামুন ভাই। মারিয়া বিদায় তোমার কাছ থেকে। সাবিলা ওকে, তো রাবজাল দেখা হবে। আফজাল ভাইয়ের এই কথার পরে গাড়ির সিনটার কথা মনে হচ্ছে না, যে গাড়িতে আফজাল ভাই আসলে যেই মানে উনি ওনার ক্যারেক্টারে যে স্ট্রাগলের কথা বলেছেন, উনি যে পিছের সিটে বসে যে স্ট্রাগলটা আসলে ওনার ফেসে ফুটে উঠছিল, মানে ব্যাক সিটে বসে এইটাই কিন্তু চ্যালেঞ্জ, এটাই কিন্তু চ্যালেঞ্জ। এবং সবসময় একটা বিষয় কি যে ডিরেক্টরও একটা বড়, মানে আমি কয়েকদিন আগে চঞ্চলের সঙ্গে আমার কথা হচ্ছিল, চঞ্চল অভিনয় শিল্পীর প্রতিভা খুব বেশি কাজে লাগে না। এই অর্থে কাজে লাগে না কারণ কে আসলে নির্মাণ করছে, সে অভিনয়টা কিভাবে বাছাই করে, সেটাতেই ওই মাত্রাটা আসে। অভিনয় শিল্পী হয়তো একটা
ভালো মানে উপাদান হতে পারে, মানে উপকরণ হতে পারে, কিন্তু বাকিটা আসলে ওইটা প্রয়োজন হয়। এই যে একজন নির্মাতা ভাবছেন যে গাড়িটা মেয়ে চালাচ্ছে এবং মেয়ের বান্ধবী সামনের সিটে বসে আছে, বাবা এই ধরনের একটি ঘটনা ঘটেছে, সে পিছনে আছে, দৃশ্যটা একটা শর্টে হওয়া আর অনেকগুলো শর্ট কেটে 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 হওয়ার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য থাকে, তাই না? কিন্তু আমরা তো আসলে দেখেছি যে ফারুকী খুবই নিয়ন্ত্রিত, প্রতিটি সময় অত্যন্ত নিয়ন্ত্রিত, মানে কখনো ঝোঁকে একটা শর্ট কিন্তু আমরা কাটতে দেখিনি। আমরা দেখেছি যে হয়তো একটা দীর্ঘ কোনো একটা শর্ট আছে, কিন্তু সেটা একটা আলাদা আবেদন তৈরি হয়েছে। শুধু গাড়ির কেন, তুমি মারিয়া খেয়াল করো যে হোটেলে কিছুই না, তিনজন তিনটে টেবিলে বসে আছে। সাইকোলজিক্যালি ইট গিভস সো মেনি মিনিংস। হ্যাঁ, আমাকে যখন অডিয়েন্স আমি এর আগের দফায় যেটা বলেছিলাম, আমাকে যখন অডিয়েন্স বলেছে, মেনশন করেছে যে এই যে বাবা মেয়ে স্ত্রী তিনটে টেবিলে বসে আছে, ভোলা যায় না। এবং যেসব মানুষ বলেছে তারা যে খুব নাটক দেখে, খুবই ছবি দেখে, তা ঠিক না। তারপরে হয়তো একটা দৃশ্যের কথা বলেছে যেখানে সাবিলা তার স্বামীর সঙ্গে কনভারসেশনটা করছে যে যে মানুষটার সে বিচার চেয়েছিল তাকে মুক্তি দেওয়া হবে, মানে এই যে গভীরতাগুলো বুঝতে পারা, মানুষ যে বুঝেছে। বা তোমাদের দুজনের যখন শেষ দৃশ্যে তোমরা একসাথে হওয়া উচিতের কথা বলেছি, এরকম টুকরো টুকরো যে বিষয়গুলোর কথা অডিয়েন্স বলেছে, আমার মনে হয়েছে যে আমরা অডিয়েন্সকে দীর্ঘকাল ধরে খুব খাটো চোখে দেখেছি, এবং খাটো চোখে দেখেছি বলেই আমরা যা যা নির্মাণ করি মনে করি যে এইরকম হলে তারা দেখবে, পছন্দ করবে। এই করতে করতে কিন্তু আমরা আসলে বিরাট একটা সর্বনাশ নিজেদের ঘটিয়ে দিয়েছি। তো সেখান থেকে একটা নতুন করে শুরু হলো, আমার এই বিশ্বাসটা মনে হয়েছে নতুন করে একটা শুরু হলো। বিশ্বাস এই অর্থে বলছি যে কাউকে আসলে খাটো ভাববার কিছু নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে সংবেদনশীলতা দিয়ে খুব সূক্ষ্ম বিষয় দেখার ক্ষমতা আছে। চঞ্চল ভাই মনে হয় মাইকটা মিউট। আমার চঞ্চল ভাই, এবার আমি একটু মিউট করে রেখেছি। কিন্তু এই গাড়ির সিনটা যে অন্যভাবে হওয়ার কথা ছিল, এটা কি আমরা বলবো? ও হ্যাঁ, আনকভার্ড। এটা তো আনকভার্ড। তার আগে একটু আসলে শুটিং এ অনেক কিছু অনেক অন্যভাবে হওয়ার কথা ছিল। তিশা আপু তো প্রোডিউসার, তিশা আপু নোজ বেস্ট। একটু তিশার কথা শুনি। আমিও বিশ্বাস করি একটা বিষয় যে আমরা যে বলি না, যে আমরা বলি যে ছবি আঁকি, আমরা বলি কবিতা লিখি, আমরা বলি মানে সুর করি, আসলে এগুলো বলি আমরা, কিন্তু এগুলো তো আসে, মানে একটা মানুষ মাধ্যম, হ্যাঁ এটা নাজেল হয়। কিন্তু তো আমি মনে করি যে হ্যাঁ ফারুকী বানিয়েছে, কিন্তু ফারুকের উপরও তো কখনো কখনো কিছু নাজেল হয়, তার উপর কিছু ভরটা করবেই, এবং সেই ভরগুলো হচ্ছে। যেমন আমি একটা কথা বলি, আমার কাছে খুব অদ্ভুত ঠিক আছে, সেটা হচ্ছে একটা দৃশ্য, আমি গাড়িতে ফিরছি, তো শর্টগুলো নেওয়া হলো, কিছুই তো আসলে বোঝা যাওয়ার কথা না। রাত্রেবেলা শর্টটা যখন লাগানো হলো, তখন মনে হলো যে ওই গাড়িটা এই রাস্তা দিয়ে আসবে, সেজন্য রাস্তায় আলো বানানো আছে। হ্যাঁ, রাইট। বিষয়টা তো ঠিক না। এগুলো যখন একটা সুন্দর কর্ম হয়, তখন আল্লাহ এই সমর্থন গুলো দেন, নানা জায়গা থেকে আশীর্বাদ চলে আসে। তিশা কি বলছিল? না, আমি আফজাল ভাইকে একটা প্রশ্ন করতে চাই, একেবারে এই লেডিস এন্ড জেন্টলম্যানের বাইরে, যে আপনি মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে কাজ করেছেন বহু আগে, যে কাজ ও মেনশনই করতে চায় না, ডিসঅর্গানাইজড মোস্তফা সরোয়ার ফারুকী আর এখনকার মোস্তফা সরোয়ার ফারুকী অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, ক্রেডিট শুড গো টু হার, অফ কোর্স ডিরেক্টর হিসেবে আপনি কতটুকু চেঞ্জ পাইছেন? ওটা কিন্তু তিশা, ওটা যেভাবে বললি তা হলো কি অনেকটা এরকম, অনেক মানুষ আছে না যে ছোটবেলার ছবি লুকিয়ে রাখে, বেশি সুন্দর দেখতেছিলাম না, ছবি লুকিয়ে রাখে না। তো আমার কাছে কিন্তু আমি ফ্র্যাঙ্কলি যেটা বলি, সেটা ফারুকী জানে বলে আমার ধারণা, সেটা হচ্ছে আমার কাছে প্রথম দিন থেকে আজকের দিনে, হ্যাঁ যে মানুষের
ভাষা যে পরিবর্তন, যে ম্যাচুরিটি, সেটা তো খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু আমি তো অস্বীকার করতে পারবো না যে প্রথম মিট করার পর ওর দৃষ্টিভঙ্গি, ওর কাজের ধারণা আমার ভালো লেগেছিল। ভালো না লাগলে, ওকে তো চিনি না আমি তখন, ও যখন আমার কাছে স্ক্রিপ্ট নিয়ে এসছে তখন তো আমি ওকে চিনি না। আর যে অবস্থায় এসেছিল তার আর বেশি কোনোদিন আর মনে রাখা উচিত না, মানে সোজা হয়ে দাঁড়াতে পারতো না, বাঁকা। তো আমি তো আসলে ওর স্ক্রিপ্ট পড়ে আমি তো আর কিছু, আর ওর সম্পর্কে আমি কিছু জানি না। আমি স্ক্রিপ্টটা পড়ে আমি ডিসাইড করি যে আমি করবো এটা, এবং সেটি করবার মূল কারণ কিন্তু এখন ফারুকী নিয়ে অনেকে অনেক ধরনের ইউনিভার্সিটিতে লেকচার দিতে পারে মানুষ, সেটা নতুন কোনো ঘটনা না, বিস্ময়কর কোনো ঘটনা না। কিন্তু আমি এই জিনিসটা গর্ব করে বলতে চাই, সেটা হলো যখন ও কিছুই না, তখন কিন্তু আমি অভিনয়টা করতে রাজি হয়েছিলাম ওকে দেখার জন্য যে কি করে। আজ থেকে অনেক বছর আগে, 20 বছর আগে। হ্যাঁ, মানে ওই প্রোডাকশনটা করার কারণ এখন ছিল তো যে আমি জানি না ফারিনের কি অবস্থা। আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড টু নো কোন কাজটা এটা। ও ভোকাটটা, হ্যাঁ, ওটা আমার ছিল ভোকাটটা। ভোকাটটা। দেখার আমি ইচ্ছা। বলতে ওটা চাই যে মিমি ছিল। আমি হ্যাঁ। কিছু কিছু মানুষের কাছে আমি কৃতজ্ঞ, এবং কিছু কিছু মানুষকে আমি সরারকেও বলি যে ইউ শুড বি ভেরি থ্যাঙ্কফুল টু দেম, যে তোমার উপর, মানে তোমার, আমরা তো দেখেছি অনেক পরে, শুরুর দিকে তোমাকে এমন এমন মানুষগুলো যে সাপোর্ট করেছিল, তোমার চোখে যেই আস্থাটা দেখেছিল বা যেই ট্যালেন্টটা দেখেছিল, তারা যদি তোমাকে সাপোর্ট না করতো তাহলে তুমি আজকের এইখানে দাঁড়াতে পারতা না। সো তার মধ্যে আফজাল ভাই একজন, মানে অনেক বিশাল বড় ভূমিকা আছে তার। তো ওই জন্য বড় ভাই হিসেবে আফজাল ভাইয়ের মতো কয়েকজন ছিল, ছোট ভাই হিসেবে তো আমরা ছিলাম তার পাশে। না, সেটাও কিন্তু আবার তোমাকে একটা কথা বলি চঞ্চল, তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাকে যখন ওই ফারুকী গ্রামীণ ফোনের ওই চরিত্রটা বিজ্ঞাপনে নিয়েছে, ওটা কিন্তু একটা পরিবর্তনের সূচনা ছিল। এই অর্থে পরিবর্তনের সূচনা, সেটা হচ্ছে যে বাংলাদেশের মডেলিং এ যে দৃষ্টিকোণটা ছিল ওই ছবি থেকে কিন্তু বদল হয়েছে। সো ওটা হচ্ছে সেই অর্থে তোমরা লাকি হচ্ছে কি ওর সুবিধাটা তোমরা পেয়েছো। আমি আসলে যে সময়টার কথা বলছি, যেমন সেই যে সময়টা হচ্ছে কি, যেমন ও এখন বলছে ওই ছবিটার কথা বলতে চায় না, বাউন ভাই যে কথাটা মনে করিয়ে দিলেন, কিন্তু স্টিল আমরা মনে করি এটা অভিজ্ঞতার একটা অংশ, যে ও নতুন একটা কিছু করতে চাচ্ছে, এবং সেই নতুন কিছু করতে চাওয়ার মধ্যে জাস্ট আমরা যতটুকু তার পাশে দাঁড়াতে পারি সেগুলো আমরা করেছি। মানে এটা কিন্তু এমন কোনো বলবো না যে কর্তব্য নিষ্ঠা, তা ঠিক না। এটা মানুষ নতুন কিছু করতে চাচ্ছে, নতুন কিছু করতে চাওয়া মানে তার পাশে দাঁড়ানো, দ্যাটস অল। ওই যে ছবিটার কথা বলা হচ্ছে, ওই ছবিটাতে ও শুধু ডিরেক্টর, কিন্তু কোন আর্টিস্ট কোন জায়গা থেকে এসছে, কোথায় থেকেছে, কার খাচ্ছে কার পড়ছে কেউ কিছু জানে না, পরিচালক জানে না। এবং সরারের সাথে যখন আমার ফার্স্ট মিটিং হয়, যে ও আমাকে বলে আনিসুল হকের একটা উপন্যাস অবলম্বনে আমাকে কাজ করতে বলা হয়, এবং আমি ফার্স্ট যখন ওনার সামনে যাই, আমার মার সামনে, আমি ওনাকে দেখে ওনার সাথে যে কনভারসেশন, আমি আমার মায়ের দিকে তাকালাম যে তোমার জিদে আমি এই মানুষের কাজ করতেছি। আই ডোন্ট থিংক সো এই প্রোডাকশনের পর আমি ওনার সাথে আর কোনো কাজ করব। আর এখন দেখেন, এখন আমার সঙ্গে সংসার করছে। ফারুকী ভাই, সবচেয়ে বড় কাজ। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমাদের, আমরা শেষ করি। মানুষকে বিরক্ত না দেই। আর সত্যি কথা যেটা আমি বলতে চাই যে আমাদের আমি একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন। আপনি বলবেন, আপনি বলে আপনি শেষ করবেন। আপনি তো শেষ করবেন না, আমারও কিছু কথা আছে, আমিও বলতে চাই। একাবাকি করে বলো। আচ্ছা, প্রথমত আমি সংক্ষেপে জানতে চাই, আমাকে পুরো সিরিজ দেখার পর রাত 3টার সময় চঞ্চল চৌধুরী ফোন দিয়েছে, যদি আমি ফোনটা ধরতে পারিনি। চঞ্চল ভাইয়ের পছন্দের সিন কোনটা? আমার পছন্দের সিন তো ওই একই কথা, মামুন ভাই আফজাল ভাই যে কথা বললেন, আমারও সেটা। চোখে লেগে আছে অনেক কিছু, বিশেষ করে যে গাড়ির সিকোয়েন্সের যেটা বলা হচ্ছিল। আমি তখন চিন্তা করছিলাম যে একজন, মানে হয় কি যে অভিনয় তো অনেকেই করেন, কিন্তু যারা ওই ফিলের জায়গা, আফজাল ভাই তো সেটাই করছেন, তারপর ওনার এই মুহূর্তে কি ফিলিংটা হচ্ছে। আচ্ছা, ভুলে যাওয়ার আগে চঞ্চল আপনি এখানে থামাই, গাড়ির সিনটা নিয়ে আমার নিজে কিছু কথা আছে, বলতে চাই। ওই আফজাল ভাই চোখে বলবো না, মাঝে মধ্যে নাজিল হয়, মাঝে মধ্যে আল্লাহ কিন্তু কিছু জিনিস দিয়ে দেয়। সেটা কিরকম, আফজাল ভাই তো বসে আছে, এবং আপনি দেখলে বুঝবেন যে
ওই লোকটা যে বসে আছে মনে হয় ওখানে নাই, মানে প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে সেটা তারের উপর দিয়ে হাঁটতেছে, মনে হচ্ছে এখনই সে পড়ে যাবে। মানে সাবিলা যে কি বলে বসবে এবং বলে বসা মতো তার জীবন শেষ, এবং কিন্তু সে কিন্তু কোনো মুভমেন্ট নাই, কোনো নড়াচড়া নাই, কোনো তাকে কিছু ক্যারিকেচার করতে হচ্ছে না, সে জাস্ট বসে আছে, কিচ্ছু করছে না। আমি মনে করি যে যখন অভিনেতা বা অভিনেত্রী যখন সে নড়াচড়া করার সুযোগ পায়, যেমন পাগলের চরিত্র, ভেরি ইজি টু অ্যাক্ট, কারণ আপনি অনেক কিছু করার সুযোগ পান। হ্যাঁ, যখন ডায়লগ থাকে আপনার তখন খুব ইজি টু অ্যাক্ট, কারণ অনেক ডায়লগ আপনার একটা অবলম্বন বা ফিজিক্যাল মুভমেন্ট একটা অবলম্বন। কিন্তু আফজাল ভাইকে কি করা হয়েছে, আফজাল ভাইকে বলা হয়েছে আপনি এই দুইটা মেয়ের মাঝখানে পিছনে এখানে বসে থাকেন, আপনার জন্য জায়গাই অল্প একটু, সব পুরো জায়গাটা সামনের দুটো মেয়ের কাছে, আপনার উপর কোনো জায়গা নাই, আপনার দিকে আমাদের কোনো দৃষ্টি নাই। হ্যাঁ, আপনি এইটুকু জায়গার মধ্যে বসে থাকেন, কিন্তু এর মধ্যে আমার চোখ আপনার কাছে যাইতে হবে এবং আমাকে ফিল করতে হবে যে ওরে বাপরে বাপ, এই লোক তো মারা যাচ্ছে, এ নাই এই দুনিয়াতে। এটা যে আমরা কেন ফিল করছি এই কারণে আফজাল ভাই ওখানে বসে সত্যি সত্যি উনি অভিনয় করেন, উনি শুধু ফিল করছেন আল্লাহ আমার কি হবে, ও মাই গড কোথায় হচ্ছে, এই যে উনি অনুভব করছেন, এটা আমার কাছে, আমি যখন মনিটরে ছিলাম আই ওয়াজ ফিলিং ওই সাবিলা এবং লরার কনভারসেশনের মধ্যে মধ্যে আমি তাকাচ্ছি তার দিকে এবং দেখছি তার চোখ মুখ কিছু নাড়াচড়া নাই, কিন্তু রিয়াকশনটা হচ্ছে। আমি বুঝতে পারছি আল্লাহ কি বুঝেছেন, The way he was sitting, posture, হ্যাঁ। আল্লাহর প্রসঙ্গটা বলিনি, আল্লাহ কি দিছে, আল্লাহ দিছে হচ্ছে এই যে যখন আলোটা মারা ঠিক ওই সময় সানলাইটটা আফজালের চেহারার মধ্যে হিট করে, যখন হিট করে, যখন আফজালকে ঢেকে দেওয়ার তখন ঠিক ঢেকে দিচ্ছে। সো আই মিন দিস ইজ যখন সিগন্যাল সেখানে করা একটা- দরকার আমি একদম একটা এক্স্যাক্টলি ওই টাইমে সিগন্যাল। আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে বাইরে সাধারণত আমি যেহেতু ফিনিশ প্রোডাক্টটা দেখি না, সেজন্য আমি জানি না, যেমন বাইরে আমরা দেখে থাকি যে কাস্টিং ডিরেক্টর থাকে আর কি, তো আসলে ওইভাবে কতটুকু কি ছিল আমি জানি না, হয়তো গডমাদার তিশা ছিলেন, উনি হয়তো বলেছেন এই থেকে বলতে পারেন, কিন্তু আমি যেটা আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হয়েছে, যেমন ওই গাড়ির কথা বলতে গিয়ে আমার মনে হলো যে একজন অভিনয় শিল্পীর কিন্তু যাদের সঙ্গে অভিনয় করে তাদেরকে বিশ্বাসও করতে হয়, মানে নর্থের যে আমরা, আমার মনে হয় আমি অভিনয় করতে আসছি সেটা একরকম ব্যাপার, আর একটা হচ্ছে কি যে যখন একটা ট্রের মধ্যে তিনটে ক্যারেক্টার আছে, তখন যদি মনে হয় যে এরা সত্যি এরা তাই, তখন অভিনয়টা অনেক সহজ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে সাবিলা ক্যারেক্টারকে বাছাই করার ব্যাপার বা মারিয়ার ক্যারেক্টারটা মানে বিশেষ করে মানে আলাদা করে কোনোটার কথা বলা যায় না, প্রত্যেকটি চরিত্র যাদেরকে আসলে দেওয়া হয়েছে একটা পর্যায়ে মনে হয় যে এরাই আসলে এই ক্যারেক্টার গুলো, মানে সেটা তাদের আমি মারিয়ার তাদের চলন বলন, তাদের কথাবার্তার ভঙ্গিমা সবকিছু মিলিয়ে বিশ্বাসযোগ্য হয় যে প্রত্যেকে আসলে এই লেডিস এন্ড জেন্টলম্যান ক্যারেক্টার। যেমন মারিয়ার তো খুব বেশি ডায়লগ ছিল না, কিন্তু কিছু কিছু মোমেন্ট মারিয়া এবং ফারিনের মানে অসাধারণ ফিল করা যাচ্ছিল, মানে ওই না খেয়াল করে দেখো যে ফারিনের যে সামাজিক মানে এর মধ্যে থেকে যে গঠন, যে চলা বলা, যে লুক, এবং যেটা তোমার মারিয়ার যেটা, মানে দুজনের যে খুব আলাদা, খুবই কন্ট্রাস্ট, সবগুলো খুব তো পরিষ্কার একদম ডিস্টিংক্ট, যে ও এরকম ব্যাকগ্রাউন্ড, ও এরকম ব্যাকগ্রাউন্ড, মানে এই কাস্টিং গুলোর এই বৈশিষ্ট্যটা খুব অসাধারণ মনে হয়েছে আমার কাছে, একদম মিলে যায় না, ক্যারেক্টারটা জাস্ট কোনো একটা খুব পরিষ্কার থাকে, ডিস্টিংক্ট থাকে। এখানে আসলে আমার কাছে মানে সবাই তো বললো আমার কাস্টিং এর একটা বড় কৃতিত্ব কিন্তু নুসরাত মুস্তিশা শুড গেট, কাস্টিং এর আমার কোনো কৃতিত্ব নাই, অফ কোর্স সবাই মিলে আমরা করছি। সো আমি বলবো যে আমার কাছে আমি স্পেসিফিক কোনো সিনের কথা বলতে পারবো মানে বলতে চাই না, বিকজ পুরো প্রোডাকশনটাই আমার অনেক পছন্দের, এবং আমার কাছে মনে হয়েছে হয় কি আফজাল ভাই শুনলে আমরা চিন্তা করি যে আফজাল ভাই ইজ এ হিরো, আমি সবসময় আফজাল ভাইকে যে হিরো ফিগার দেখে আসছি। এখানে আফজাল ভাইয়ের কিছু কিছু ডায়লগ যখন উনি বলে, বা এমনকি আমি জানি না এটা একমত হবে কিনা আমার সাথে সবাই, আফজাল ভাই যখন সাবিলার দিকে কয়েকটা জায়গায় তাকায় প্রথম, আমার কাছে কিন্তু ওনাকে মন্দ মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে যে কি অসহায় একজন মানুষ, একটু চাচ্ছে যে আমাকে একটু সময় দাও, মানে আমার কাছে ওই জিনিসটা মনে হয়েছে। তো এবং আফজাল ভাইয়ের কিছু কিছু যে হোটেলে যে ডায়লগ গুলা ড্রিঙ্ক করার পর,
সো এই যে আফজাল ভাইয়ের ট্রানজিশন আমরা আসলে নতুন ভাবে শিখলাম, এটা আমি বলবো পার্সোনালি অ্যাক্টিং এর জায়গা থেকে আমি সত্যি কথা শিখলাম যে মানে যেই ট্রানজিশনটা হয়েছে আফজাল ভাইয়ের, হ্যাঁ মানে ইটস লাইক অ্যামেজিং। সাবিলা ডিড ভেরি গুড, ও তো মানে নিজেকে ভেঙে চুরে মোটামুটি সাবিলাতে পরিণত হয়ে গেছে। ইভেন মারিয়া খুব ভালো করেছে, পার্থদা অনেক ভালো করেছে, সবাই ইচ এন্ড এভরিওয়ান এত ভালো করেছে। আসলে পুরো প্রোডাকশনটা একটা টিম ওয়ার্ক। সো টিম ভালো না হলে বা সবাই যদি ভিজুয়াল সাপোর্ট না ট্রিট, করে, হ্যাঁ সো Visual এটা treat. ভালো হওয়া সম্ভব না। সো আমি আসলে ধন্যবাদ জানাতে চাই সব আর্টিস্টদের, বিকজ সরারের সাথে এক্সট্রা শুটিং এই ওই সবকিছু মিলিয়ে শুটিং শেষ করা, সরারের ফার্স্ট ওটিটি প্ল্যাটফর্মের একটা কাজ, সবকিছু and also মিলিয়ে to our DP. এক্স্যাক্টলি। তো আমি আগে প্রথমে আর্টিস্টদেরকে ধন্যবাদ জানাতে চাই যে ফর দ্য সাপোর্ট, ফর দ্য লাভ, ফর দ্য কোঅপারেশন। এবং আমি আমার স্পেশালি ডিপি বা আমাদের যে আগের ডিরেক্টর আরেকজন আমাদের মাহমুদ ছিল অ্যাসোসিয়েট ডিরেক্টর, আমাদের এডিটর থেকে শুরু করে আমাদের যে এডিরা ছিল, ইভেন আমাদের মিউজিকে তো অসম্ভব জ্বালাইছে পাবেলকে, মোস্তফা সরোয়ার ফারুকী। সো সবকিছু মিলিয়ে আমি লাস্টে বলতে চাই যে লাস্ট ওই বলবে, আমি বলতে চাই যে আই লাভ মাই হোল টিম, থ্যাঙ্কস টু এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ। এই জিনিসটা আজকে সাকসেসটা আসলে শুধু আমাদের একার না, পুরো টিমের। এবং বিশেষ করে Thank আমি you so মনে করি much যে for producing such a বিশেষ good করে work. মনে করি যে অডিয়েন্সকে আমাদের রেসপেক্ট জানানো উচিত যে এরকম একটি বিষয়কে এবং নির্মাণকে তারা আলাদা আগ্রহ নিয়ে পছন্দ করে থাকে। Yes. আলহামদুলিল্লাহ। সরোর ভাই বিদায় ভাষণ দিয়ে আমি বিদায়ের সময় আফজাল ভাইয়ের কথা থেকেই আমি শুরু করতে চাই যে আমি আসলেই আমি যে লিখেছিও একদিন হয়তো কোন একটা স্ট্যাটাসে যে আমাদের মধ্যবিত্ত দর্শক সাধারণত আমরা বাস্তবতা হচ্ছে যে আমাদের মধ্যবিত্ত বাংলাদেশের কন্টেন্ট খুব একটা দেখে না, তারা হয়তো নেটফ্লিক্স দেখে বা হিন্দি কন্টেন্ট দেখে। তো আমি বহুদিন পর মধ্যবিত্ত দর্শকদেরকে তাদের ফিডব্যাক জানতে পেরেছি, তারাই মানে ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে একসাথে বসে দেখেছে, এই কথাগুলো তারা বলছে, হয়তো ফেসবুকে ট্যাগ করে বলছে, যারা আমাকে চিনে তারা হয়তো নিজেরা ফোন করে জানিয়ে বলছে। এই যে মধ্যবিত্ত দর্শক যে যাদেরকে আমরা মানে আপনারা সবাই জানি যে আমাদের টেলিভিশনের বেহাল দশার কারণে আমরা আমাদের মধ্যবিত্ত দর্শককে হারিয়ে ফেলেছি। এই মধ্যবিত্ত দর্শক যে আমাদের কাজটা দেখেছে এবং এটার মধ্যে অনেক ডেলিকেট জিনিস আছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখা লাগে ওই ডেলিকেট জিনিসগুলো ফিল করার জন্য। এবং তারা যে ওই জিনিসগুলো ফিল করেছে, শুধু ফিল করেছে তা না, সেটা নিয়ে তারা আবার বিশ্লেষণ করছে। এটা আমাদের জন্য সত্যি অনেক হার্টওয়ার্মিং ছিল। এবং আমি মনে করি যে আমাদের একটা বিশাল দর্শক শ্রেণী আছে যারা ম্যাচিওর কন্টেন্ট দেখতে রেডি, প্রস্তুত, এবং তাদের জন্য আমরা ভালো কন্টেন্ট বানানো উচিত। এবং আমাদের এই ওটিটি আমাদের সামনে সেই সুযোগ নিয়ে এসছে। এবং আমি একই সঙ্গে কলকাতার পশ্চিম মানে ভারতে যেহেতু এই সিরিজ দেখা যাচ্ছে, আমেরিকা দেখা যাচ্ছে, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বিভিন্ন জায়গাতে, সব জায়গার না অসুবিধা নেই, সব জায়গার দর্শকদেরকে আমি আহ্বান জানাতে চাই যে আপনারা দেখেন কলকাতার বিশেষ করে যারা আমাদের বাংলা ভাষী, একই ভাষার, তাদেরকে আমরা আহ্বান জানাতে চাই সিরিজটা দেখার জন্য। আর শেষে আমি আসলে আমার প্রিয় কয়েকটা দৃশ্যের কথা বলতে চাই, যে কারণে আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম আমার প্রিয় দৃশ্য আসলে অনেক, প্রচুর, কিন্তু আমি কয়েকটা দৃশ্যের কথা বলতে চাই এই কারণে যে আসলে আমি বোধহয় আফজাল ভাইকে ডাবিং এর সময় বলছিলাম, ফারিনকেও বোধহয় বলছিলাম যে একজন ফিল্ম মেকার হিসেবে আমরা তো কয়েক দশক মাত্র বাঁচি, এবং এই কয়েক দশকে কিন্তু অনেক বেশি স্মরণীয় মুহূর্ত তৈরি করতে পারি না। মানে হয়তো এক একটা কাজে আমরা কিছু কিছু মুহূর্ত তৈরি করতে পারি, যে মুহূর্তগুলো মনে হয় যে এই মুহূর্তগুলো বানানোর জন্যই হয়তো আমরা বেঁচে থাকি, মানে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন, রাইট? সো এই সিরিজের কয়েকটা মুহূর্ত আছে যেগুলো আমি আসলে আমি রিয়েলি বলতে চাই, কারণে যে আমি আমার অভিনেতা অভিনেত্রীদেরকে এবং এর পেছনে যারা আছেন টেকনিক্যাল টিম, ডিপি, এডিটর, মিউজিক ডিরেক্টর, সবাইকে এর মাধ্যমে আমি ট্রিবিউট জানাতে চাই, ধন্যবাদ দিতে চাই। আমার খুব যে মুহূর্তগুলোর কথা মনে পড়ছে, একটা তো অবশ্যই সবার প্রথমে শেষ দৃশ্য, যেখানে সাবিলা আর লরা আসে। দর্শক হয়তো জানে না যে আমাদের সিরিজের শেষ দৃশ্য কখনো এটা ছিল না, আমাদের সিরিজের শেষ দৃশ্য ছিল অন্য একটা জিনিস। এবং সেটা নিয়ে আমরা অনেক কথা বলছি যে আসলে যে কি হবে, আপনি মানে মনে হয় লাস্ট দিন পর্যন্ত বুঝতেছিলেন না শেষ দৃশ্য কি হবে, যে কারণে আমরা স্পটে গিয়ে জেনেছি যে আমাদেরকে কি করতে হবে। রাইট। তো এডিটিং করার পরে আমাদের শুটিং শেষ হয়ে গেছে, প্যাক আপ হয়ে গেছে, এডিটিং শেষ,
ডাবিং প্রায় শেষ, এই সময় আমার মনে হলো শেষ দৃশ্য এরকম একটা বানাতে হবে। তখন আমি এই সাবিলা এবং ফারিন এবং মারিয়া ওদেরকে একদিন আসতে বলি এবং আমরা ওই শেষ দৃশ্যটা শুট করি। শেষ দৃশ্যটা অবশ্যই আমার অনেক পছন্দের। এর কারণ এই দৃশ্যটা অনেক মানে এটা খুব সহজে ডেসক্রাইব করা যায় না। মানে এই দৃশ্য সম্বন্ধে যদি আমি 10 জনকে লিখতে বলি, 10 জন 10 রকম কথা লিখতে পারবে। কারণ এটা ইন্টারপ্রিটেশন অনেক রকম করা সম্ভব। আহ, এটা এই কারণে এই দৃশ্যটা আমার অনেক পছন্দের। মানে এটা খুব কনফাইন করে দেয় না। এটা সম্ভাবনা অনেক বেশি, ব্যাখ্যার সম্ভাবনা বেশি। দ্বিতীয় আমার একটা খুব প্রিয় দৃশ্য, মামুন ভাই যখন মামুন ভাই শেভ করায় এবং শেভ করাতে করতে এটা আমারও প্রিয়, এটা আমি আপনাকে ডাবিং এর সময় বলেছিলাম। রাইট কাঁদতে থাকে এবং তখন একটা ভয়েস ওভার আছে। এখন এখানে আমি পাবলিকলি আই রিয়েলি ওয়ান্ট টু পে ট্রিবিউট টু মাই অ্যাক্টরস, যেটা আচ্ছা একটু পরে দিব এই ট্রিবিউটটা, আমি পছন্দের দৃশ্যগুলো বলে নিই। এটা আমার একটা পছন্দের। আরেকটা দৃশ্য আমার খুব পছন্দের, ফারিন গিয়ে যে মারিয়াকে বলে রেস্টুরেন্টে এবং তারপরে ফারিন ঘরে ফিরে শোয়া পর্যন্ত এবং মারিয়া ঘরে ফিরে মুখ ধোয়া পর্যন্ত, এই পুরো অংশটা এটা আমার খুবই খুবই আমার হৃদয়ের কাছের। কারণ এইটা না দুইটা নারীকে দুই ভিন্ন এক্সপিরিয়েন্স থেকে একটা জায়গায় নিয়ে আসে এবং একজন আরেকজনের প্রতি এমপ্যাথি ফিল করে। এবং এই প্রসঙ্গে আমি বলতে চাই যে এই সিরিজ দিয়ে আমি অনেক রকমের ফিডব্যাক মানুষজন চিঠি লিখে জানিয়েছে। বিশেষ করে মেয়েরা আমার ইনবক্সে প্রতিদিন 200-300 মতো গল্প পাঠায়, নিজেদের জীবনের কথা বলে। তার মধ্যে ক্লাস 11-এ পড়ে একটা মেয়ে, সে একটা দারুণ কথা লিখেছে এই দৃশ্য সম্বন্ধে। আমাকে বলেছে, দেখেন আমি এটা শুনতে শুনতে টায়ার্ড যে মেয়েরা মেয়েদের শত্রু। কেউ কোনোদিন বলে না যে ছেলেরা ছেলেদের শত্রু। এই কথাটা চালু করা হয়েছে আমি মনে করি এটা ষড়যন্ত্র থেকে। আপনাকে ধন্যবাদ যে আপনি মানে ফিমেল এমপ্যাথির জায়গাটা দেখিয়েছেন ওই রেস্টুরেন্টের দৃশ্যের পরে। সো আই মিন দিস ইজ মাই ভেরি ফেভারিট দৃশ্য। আরেকটা দৃশ্য যেটা ফারিন বললো, আরিফ এবং ফারিন দাঁড়ানো থাকে, যেখানে আরিফ রিগ্রেট করছে এবং ফারিন খুবই বিরক্ত যে আমি বিচার চাইছিলাম, তুমি আমাকে ওই লোকটাকে মুক্ত করে দিলা। এরকম আরো অনেক দৃশ্য আছে আমার প্রিয় ডেফিনেটলি। এখন একটা দৃশ্যের কথা বলতে চাই যেটা অ্যাপারেন্টলি একটু আলোচনা হয়েছে, যে আফজাল ভাই, মারিয়া এবং সাবিরি আপা প্রেস কনফারেন্সের পরে তারা 3 জন হোটেলে যায়, রেস্টুরেন্টে যায় খেতে, হোটেল ইশাখার নিচে। এটা আমার খুবই খুবই প্রিয় দৃশ্য। দেখেন খায়রুল একজন অপরাধী, কিন্তু খায়রুল হয়তো অতটা দাগি অপরাধী না, মানে হয়তো সিরিয়াল অফেন্ডার না, কিন্তু সে অপরাধী, সেটা অপরাধ করেছে, অপরাধের কোনো খবর নাই। এখন এই অপরাধটা আবার কিন্তু তার ফ্যামিলিতে একটা ইমোশনাল টোল তোলে এবং সেই টোলটা কিন্তু আমরা দেখতে পাই ওই রেস্টুরেন্টের দৃশ্যের মধ্যে। এবং ওই দৃশ্যটা তো কেউ কিছু বলে না, কিন্তু পৃথিবীটা ভাগ হয়ে যাচ্ছে তিনজনেরই। এবং ওই দৃশ্য আমার 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 ভীষণ পছন্দ। মানে আই রিয়েলি লাভ দিস সিন। সো এরকম অনেকগুলো দৃশ্য আছে। আমি এই দৃশ্যগুলোর কথা এই কারণে উল্লেখ করলাম যে এই মুহূর্তগুলা কখনোই জীবন্ত হতো না যদি এই আমার অভিনেতা অভিনেত্রী যারা অভিনয় শিল্পীরা ছিলেন তারা যদি হৃদয় দিয়ে গল্পটা ফিল না করতেন। মানে তারা এতটাই ভিতরে ঢুকে গেছেন যে হয়তো যখন অভিনেতা অভিনেত্রী ভিতরে ঢুকে যায় তখন কিন্তু তারা প্রচুর প্রশ্ন করে এবং আমাকে যখন প্রশ্ন বেশি করে তখন আমি দেখি স্ক্রিপ্টটা ভালো হয়। শুধু প্রশ্ন করে না, তারা অনেক কিছু কন্ট্রিবিউট করে, অনেক আইডিয়া দেওয়ার মাধ্যমে, অনেক সাজেশন দেওয়ার মাধ্যমে। আই আই ওয়ান্ট টু টেক দিস অপরচুনিটি টু থ্যাংক অল মাই কাস্ট অ্যান্ড ক্রু বিকজ দে ওয়ার ওয়ান্ডারফুল। এই সিরিজটার মধ্যে এতগুলো নোয়ান্স এবং লেয়ার তৈরি হয়েছে, ইট ইজ জাস্ট বিকজ অফ দ্যাট। আই লাভ ইউ অল। Thank you so much. It was our Thank pleasure as you. well. মানে I think I learned so much. এটা আমাকে ফিউচারে অনেক মানে বড় একটা মাইলেজ দিবে because I worked in your series. পার্সোনালি বলি বা অ্যাক্টিং এর ক্ষেত্রে বলি অনেক কিছু মানে ডেভেলপ করার সুযোগ হয়েছে। যাই হোক, সামনে থেকে সবাই আমরা এগিয়ে যাই, এটাই আমাদের সবার কাছে সবার চাওয়া এবং কামনা। সবার সুস্থ, আফজাল ভাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনে আবার কোনো ভালো কাজে হয়তো আমি আপনার সঙ্গে একটু স্ক্রিন শেয়ার করতে চাই, এটা আমার অনেক দ্রুতই হবে হয়ে যাবে। মারিয়া, ফারিন, তিশা, ফারুকি ভাই, যেহেতু আমি আবার একটু শুরু করেছিলাম অফিসিয়ালি, সেজন্য আমি শেষ করার পর যদি আপনারা এখানে থাকতে চান থাকেন, কোনো সমস্যা নেই। আমি যাবো, কারণ আমি পারি না। থ্যাংক ইউ। আর সবাই যারা এখনো লেডিস এন্ড জেন্টলম্যান দেখেননি তারা দেখবেন, ভালো লাগবে। আমাদের বাংলাদেশের ওয়েব সিরিজ, এবং সবসময় এটাই আমার ইচ্ছা ছিল। আমি যখন অনেক বছর ধরেই ওয়েব সিরিজের প্রস্তাব পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে না, যে গল্পগুলো পাচ্ছি এগুলো বাংলাদেশের ওয়েব সিরিজ হবে না, এটা অন্য দেশেরটা আমাদের ঘাড়ে চাপিয়ে আর কি বানানো হবে।
তাকদির যখন পেলাম গল্পটা তখন Yes. মনে হলো হ্যাঁ এটা আমাদের বাংলাদেশের ওয়েব সিরিজ হবে, এবং সেই তাকদির is a ধারাবাহিকতা আমি beautiful দেখলাম book. যে মহানগর It's হয়েছে very good. হ্যাঁ জেন্টলম্যান, লেডিস এন্ড জেন্টলম্যান হয়েছে বাংলাদেশ হয়েছে, বা আরো আরো যা আছে, যাকে নিয়ে আমরা বাংলাদেশের কাজ করব, বাংলাদেশের সমস্ত কাজ যেন এগিয়ে যাক এবং সারা বিশ্বময় ছড়িয়ে পড়ুক। ওটিটি আমাদেরকে যেন ইন্টারন্যাশনালি যেন আমাদেরকে আলাদা জায়গা ছেড়ে দেয়, আমরা সেই মানের কাজ করব। ঠিক আছে, Thank Thank you so much. ঈদ মোবারক সবাই কারো একবার। যারা দেখলেন